A very good afternoon to all. কৃষ্ণনগর ওমেন্স কলেজের ভূগোল বিভাগ আয়োজিত যে একদিনের সিঙ্গেল ইনভাইটেড লেকচার যার আয়োজন আমরা করেছি, যেখানে আমরা আজকে রিসার্চ মেথোডোলজি, কনসেপ্টস, অবজেক্টিভস, হাইপোথিসিস বিল্ডিং এই বিষয়ের উপর আমরা আজকে একটু জানবো। তো এই বিষয়ের উপর আজকে আমাদের যিনি আমাদেরকে এই বিষয়ে বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন ডক্টর সুপ্রতিম কর্মকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, অ্যাডামাস ইউনিভার্সিটি। ওয়েলকাম সুপ্রতিম। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। ভালো লাগছে আজকে এসে। আমরাও ভীষণ খুশি তোমাকে পেয়ে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে রিসার্চ, অনুসন্ধান এই বিষয়টি যে কোনো সাবজেক্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা বিষয় সে বিষয়টা যখন আস্তে আস্তে তার প্রাসঙ্গিকতাকে বজায় রাখে সময়ের সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে অনুসন্ধানের হাত ধরে। অর্থাৎ যত প্রতি মুহূর্তে একটা সাবজেক্টকে আমরা বলি যে তার পরিশীলন ঘটছে, তার পরিবর্ধন ঘটছে, সেটা হচ্ছে নতুন নতুন দিগন্ত বা নতুন নতুন দিক আমরা অনুসন্ধান করছি। তাই কিন্তু ফিফথ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের কাছে বিষয়টি একটু নতুন। তার কারণ তারা এতদিন যা ভূগোল বিষয় পড়ে এসেছে সেটা হলো বইয়ের কিছু তাদের জ্ঞান, বই নির্ভর জ্ঞানকে তারা পড়ে এসেছে। কিন্তু নতুন করে জ্ঞানকে অন্বেষণ করতে হয় ভূগোল শাখাতে, সেই বিষয়টি সম্পর্কে তাদের ধারণা নেই। এটা একদমই তাদের কাছে নতুন। সেই জন্যই আমরা এমন একটি কর্মশালা বলবো না, এমন একটি ইনভাইটেড লেকচারের আয়োজন করেছি যেখানে এই বিষয়ে যিনি এক্সপার্ট, এই বিষয়ে যার জ্ঞান আমাদের থেকে একটু বেশি, তাদের কাছ থেকে যদি এই ধারণাটা, প্রাথমিক ধারণাটা তাদের হয়, তাহলে সেটা তাদের ক্ষেত্রে খুব উপকার হবে, ভালো হবে। প্রথম একটা জিনিস শেখার সময় যদি জিনিসটা তারা খুব ভালোভাবে স্পষ্টভাবে শিখতে পারে, সেই বিষয়টার প্রতি তাদের আগ্রহ যেমন থাকবে, বিষয়টার প্রতি তাদের ধারণাও অনেক বেশি স্পষ্ট হবে। সেই জন্যই আজকের এই অনলাইন ক্লাসটির আয়োজন করা। আমার স্টুডেন্টরাও মোটামুটি সবাই চলে এসেছে। তো আমি খুব বেশি সময় নেব না। ডক্টর সুপ্রতিম কর্মকার গুড একাডেমিক স্কলার, যার বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালসে যার রিসার্চ পেপার রয়েছে, সোশ্যাল সায়েন্সে রিসার্চ মেথোডোলজির উপর যার একটি আলাদা কোর্স পর্যন্ত করা রয়েছে, এবং 2017 সালে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে যিনি ডক্টরেট উপাধি লাভ করেছেন। তো খুব বেশি সময় নেব না সুপ্রতিম, ওভার টু ইউ। আমি নিজেও শুনবো, আমি নিজেও ভীষণ ইগারলি ওয়েট করছি তোমার বক্তব্য শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। ওভার টু ইউ। ধন্যবাদ। প্রথমত কৃষ্ণনগর উইমেন্স কলেজের যিনি অধ্যক্ষা এবং যিনি ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী জয়শ্রী মণ্ডল, উভয়কেই ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ এবং ইন্টারাকশন করার সুযোগ পেলে সবসময় ভীষণ ভালো লাগে। আর ওরা যে বিষয়টি আমাকে আজকে বলবার জন্য বলেছে, সে বিষয়টিও আমার ভীষণভাবে মনে হয়েছে যে ভীষণ প্রাসঙ্গিক একটি বিষয়। এবং গ্র্যাজুয়েশন ফিফথ সেমিস্টারে এখন এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছি তখন হয়তো আমরা এই বিষয়টি পড়িনি একেবারেই, কিন্তু আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ যে ছাত্রছাত্রীরা যখন একটা বিষয় নিয়ে অনার্স করছে, অর্থাৎ বিশেষভাবে একটা স্পেশালাইজেশন করছে, সেক্ষেত্রে একটু রিসার্চের বিষয়টা জানা উচিত। তাতে বোধ হয় প্রথমত আমার যেটা মনে হয় তাদের বিষয়কে নিয়ে শুধুমাত্র তো আমাদের ওই বই পড়বো, কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, সেটার সাথে সাথে বিষয়টাকে নিয়ে নতুন করে কিছু ভাবা, বিষয়টার মধ্যে যে এক্সিস্টিং যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে আমরা কি করে নতুন কিছু অ্যাড করতে পারি, নতুন কিছু কিভাবে জুড়তে পারি, অথবা যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো অলরেডি এক্সিস্টিং রয়েছে, যেগুলো হয়তো আমরা পড়ছি, সেগুলোকে প্রশ্ন করতে পারার ক্ষমতা, যে সেটা কি সত্যি ভীষণ গ্রহণযোগ্য। আমার মনে হয় ছাত্রছাত্রী অবস্থাতে আমরাও অনেক সময় দেখেছি যে আমরা কোনো একটি বিষয় হয়তো অনার্স পড়ার সময় খুব ভালো করে মুখস্থ করে নিয়েছি, পড়ে নিয়েছি, আমরাও ভাবতাম আচ্ছা বইতে লেখা আছে যখন এটাই ঠিক, এর বাইরে আর কি হবে। কিন্তু পরে যখন মাস্টার ডিগ্রিতে এসে দেখেছি স্যাররা প্রথমেই বলতেন এটা পড়ে এসেছো তো, এটা কিন্তু এমন হয় না, এটা আসলে এরকম। তখন বুঝতাম না, তখন খুব অবাক লাগতো যে তাহলে কেন পড়ে এসেছি। এখন গবেষণা করতে এসে বুঝি যে গবেষকদের কাজই সেটা, যে জ্ঞানের ভান্ডারটি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটাকে তো আমরা গ্রহণ করবই,
তবে বিনা প্রশ্নে বোধহয় আমরা গ্রহণ করব না, একটু যুক্তি দিয়ে বুঝে আমরা গ্রহণ করব, প্রশ্ন করব, যেভাবে হোক সেই প্রশ্ন করার যে ক্ষমতা সেটুকুর জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন রিসার্চ মেথোডোলজি, এই যে বিষয়টা সেটা নিয়ে একটু পড়াশুনো করা দরকার। কারণ যদি আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে না পড়াশুনো করি তাহলে বোধহয় আমরা শিখতে পারবো না যে কিভাবে প্রশ্ন করতে হয় বা কোন কোন জায়গায়, যেটাকে আমরা ইংরেজিতে একটা কথা আছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। এবং সমালোচনা কিন্তু সবসময় খারাপ নয়, সমালোচনা কিন্তু ভীষণভাবে গঠনাত্মক হতে পারে, ভীষণ পজিটিভ হতে পারে। সবসময় এটা ভাবার কারণ নেই যে সমালোচনা করা মানেই তাকে তার সঙ্গে বাজে কথা বলা, তা কিন্তু একেবারে নয়। কোনো একটি বিষয় সম্বন্ধে আমার মনে কৌতূহল হতেই পারে যে যে বিষয়টি রয়েছে সে বিষয়টি এমন কেন, সে বিষয়টি কি অন্যভাবে ভাবা যায় না, তো সেটার কথা আমরা ভাবতেই পারি। এই যে আমি প্রথমেই শুরু করি, আমার স্লাইডস আমি দেখাচ্ছি একটু বাদে, প্রথমেই শুরু করি। ধরো আমরা নিশ্চয়ই এখানে সবাই ডেভিসের থিওরি আমরা পড়েছি, ক্ষয়চক্র, নদীর ক্ষয়চক্রের তত্ত্ব, সে থিওরি আজও আমরা পড়ছি। কিন্তু আমরা দেখেছি যে ওয়ালদার পেঙ্ক এবং অ্যালবার্ট পেঙ্ক এনারা তো প্রশ্ন করেছিলেন, সেই ডেভিসের ক্ষয়চক্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তার জন্য তারা একটি তত্ত্ব উপস্থাপনা করেন। তাতে কিন্তু ডেভিসের থিওরিটির মধ্যে হয়তো কিছু কিছু দুর্বলতা ছিল যেগুলো আমরা খুঁজে পেয়েছি, তাতে কিন্তু ডেভিসের থিওরিটি কোনোভাবে ছোট হয়ে যায় না। বা আমরা কিন্তু বলিনি যে আমরা ডেভিসের থিওরি পড়ব না, আমরা সেটা বলিনি, বরং আমাদের যে ভূগোলের জ্ঞানের ভান্ডার তাতে বরং আরেকটা নতুন তত্ত্ব যোগ হয়েছে, পেঙ্কের থিওরি আমরা পেয়েছি। আমরা দুটোকে মিলিয়ে মিশিয়ে পড়াশোনা করছি, তাই না? অর্থাৎ এই যে অ্যালবার্ট পেঙ্ক বা ওয়ালদার পেঙ্ক, এনারা আমরা যদি দেখি এনারা ডেভিসের থিওরির পরে থিওরি তত্ত্বটি প্রদান করেছেন। ফলে তার মানে এদের মধ্যে সেই প্রশ্ন করবার দক্ষতা ছিল এবং প্রশ্ন করবার ইচ্ছে ছিল, সেই জ্ঞান ছিল যে একটি তত্ত্ব যেটি সুপ্রতিষ্ঠিত অবশ্যই, 1899-তে আমরা জানি ডেভিসের থিওরি, তো সেই থিওরিটিকে তারা প্রশ্ন করেছিলেন, তারা সমালোচনা করেছিলেন এবং সেই সমালোচনা কিন্তু গঠনমূলক সমালোচনা। কারণ সেই সমালোচনাটা হয়েছিল বলেই আজকে কিন্তু আমরা পেঙ্কের তত্ত্ব পেয়েছি, পেঙ্কের থিওরি আমরা পেয়েছি। এবং আমরা যে স্লোপ রিট্রিট, এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এই ধারণাগুলো কিন্তু আমরা সেই পেঙ্কের তত্ত্ব থেকে পেয়েছি। ফলে আমাদের যে জ্ঞান সেটা আরো সমৃদ্ধ হয়েছে। পেঙ্ক যদি তখন প্রশ্ন না করতেন তাহলে কিন্তু এই নতুন তত্ত্বগুলো পাওয়া যেত না। অর্থাৎ গবেষণা আমাদের প্রথম যেটা শেখায় সেটা হচ্ছে প্রশ্ন করবার ক্ষমতা। এখানে আমি যেটা প্রথমেই বলতে চাইবো সেটা হচ্ছে, দেখো রিসার্চ, আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো আমরা রিসার্চ কথাটাকে বলছি এবং দেখো আমি রিটাকে একটু বড় করে লিখেছি এবং আমরা ব্র্যাকেটে আলাদা করে দিয়েছি। সার্চ কথাটা তো আমরা ভীষণ জানি, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি, আজকে আমরা ইন্টারনেটের যুগে আছি, আমরা কথায় কথায় বলছি আমরা গুগলে সার্চ করে নেব, যে কোনো কিছু হলেই আমরা কিন্তু ভীষণভাবে কথাটা ইউজ করি যে কি করবো না আমরা একটু সার্চ করে নিই, একটু খুঁজে নিই বিষয়টাকে। হ্যাঁ, যে কোনো কিছু, যে কোনো কনসেপ্ট বলো, সে আবার তুমি কোথায় শপিং করতে যাবে, কোথায় রেস্টুরেন্টে যাবে, এভরিথিং ক্যান বি সার্চড ওভার গুগল, ওভার ইন্টারনেট। তো সার্চ কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ একটা কমন শব্দ, যে সার্চ করে নেওয়া। তাহলে তার সঙ্গে আমরা জানি সার্চ বলতে খোঁজা, খুঁজে নেওয়া। রিসার্চ অর্থে শুধু খোঁজা নয়, সেটার সঙ্গে সেটাকে পুনরায় একটা পরীক্ষা করে দেখা, সেটাকে পুনরায় খুঁজে বার করে তাকে আবার পরীক্ষা করে দেখা যে তার সম্বন্ধে আমরা যা জানি বা আমরা এবং আমাদের সমগ্র সমাজ, দ্য এন্টায়ার সোসাইটি যা জানে বা যে জ্ঞান আছে সেটাই কি শেষ, তার কি অন্য কোনো ব্যাখ্যা হয় না, বা তার মধ্যে কি কোথাও কোনো ফাঁক থেকে গেছে, তার মধ্যে কি কোথাও কোনো অনেক সময় ভুলও থেকে যায়, আমরা পরে জানতে পারি আচ্ছা এটা তো এরকম নয়, অনেক সময় ভুলও থেকে যায়। ফলে সেই বিষয়টাকে আমরা বলছি রিসার্চ। অর্থাৎ এখানে
যেমন যে ধরো ধরো আমরা কি করলাম, যে তোমরা দেখবে তুমি একটি ধরো রেস্টুরেন্টের অ্যাড্রেস খুঁজছো, সেটাকে তুমি সার্চ করলে এবং সেখানে তুমি চলে গেলে, তুমি চয়েস করলে আচ্ছা আমি অমুক রেস্তোরাঁয় যেতে চাই, আমি অমুক রেস্টুরেন্টে যেতে চাই, বা আমি খুঁজে নিলাম, খুঁজে নিয়ে সেখানে চলে গেলাম, এক্ষেত্রে এটি সার্চ। এবার দেখবে অনেক সময় আমরা দেখতে পাই যে তার সঙ্গে একটা ম্যাপ দেওয়া থাকে। আমি একটু ভূগোলের কথা দিয়ে বলি, ওটাই মাথায় আসে, ম্যাপ দেওয়া থাকে এবং দেখবে ম্যাপটাতে হয়তো অনেক লোকেশনের ক্ষেত্রে হয় যে সেই লোকেশনটা ভীষণ অ্যাকিউরেট নয়। যেখানে হয়তো রেস্টুরেন্টটি আর যেখানে ওই রেড সাইন মতো বেলুনের মতো সাইন দেওয়া থাকে গুগল ম্যাপে, সেটা হয়তো তার থেকে 200 মিটার দূরে কোথাও একটা সিম্বলটা দেওয়া। এবার তুমি সেটাকে যখন তুমি গেলে, তুমি যদি সেটা অনুধাবন করতে পারো এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ, যে এই ম্যাপিং টেকনিকটার মধ্যে বোধহয় তাহলে কোনো ভুল আছে, না হলে কেন এটা ওই এক্সাক্ট লোকেশনটা দেখাচ্ছে না। এখন তো আমরা সবাই কিছু না কিছু কম বেশি জিআইএস এর সঙ্গে পরিচিত, আমরা ম্যাপ বানাতে জানি, বা তোমরাও শিখবে বা শিখেছো, তোমরা এবার শিখবে, তখন দেখবে যে লোকেশন কত অ্যাকিউরেটলি বলা যায়। এখন রিমোট সেন্সিং এর দৌলতে কত অ্যাকিউরেটলি বলা যায়। তো যে মুহূর্তে তুমি দেখলে যে লোকেশনটা বোধহয় ঠিক নেই, এবার তোমার মাথায় প্রশ্ন হলো কেন ঠিক নেই, তাহলে এটাকে কিভাবে ঠিক করা যেতে পারে। ওই 200 মিটারের যে গ্যাপটা হচ্ছে, যে অরিজিনালি রেস্টুরেন্টটা যেখানে, আমার ম্যাপে 200 মিটার দূরে দেখাচ্ছে, কেন, কি এমন টেকনোলজিক্যাল ভুল আছে, বা আমাদের ম্যাপিং, আমরা যে ম্যাপিং করছি সেই জানাটার মধ্যে কোথায় ভুল আছে। তোমরা হয়তো সেটা নিয়ে ভাবলে এবং ভেবে তুমি একটা পদ্ধতি বার করলে যে না, ওই 200 মিটারের গ্যাপও থাকবে না, আমরা সেই 200 মিটারের গ্যাপটাকে একেবারে 10 মিটার বা 5 মিটারে নামিয়ে আনতে পারবো। সেটাকে বলছে রিসার্চ। সেটাই রিসার্চ। তার মানে তুমি একটা তথ্য সংগ্রহ করেছিলে, সেই তথ্যটা সম্বন্ধে তুমি ভাবনা চিন্তা করলে, তুমি দেখলে তার মধ্যে ছোট ছোট কিছু সমস্যা রয়ে গেছে, যেগুলো নিয়ে মানুষজন এখনো অব্দি ভাবেনি, বা যেগুলো কোনো সমাধান এখনো পাওয়া যায়নি, এবং তোমরা তোমাদের মধ্যেই কেউ হয়তো ভেবে তার একটা সমাধান করবার চেষ্টা করলে। সেটা হয়ে গেল কিন্তু রিসার্চ। অর্থাৎ তুমি একটি বিষয়কে নতুন করে খুঁজলে, তার মধ্যে কোনো নতুন প্রপার্টি বা নতুন কোনো বৈশিষ্ট্য খুঁজে বার করলে। তাই জন্যই কথাটা শুধু সার্চ নয়, কথাটা রিসার্চ। এবং যখনই আমরা রিসার্চ করব, রিসার্চ করার সময় বিভিন্ন ধরনের রিসার্চ আছে। রিসার্চ করার সময় আমার মনে হয়েছে যে আমাদের 5টি বিষয় ভীষণভাবে মনে রাখা উচিত। কি কি? যখনই আমরা রিসার্চ করব, দেখো আমি প্রথমে বলেছি সিস্টেম্যাটিক অ্যান্ড অ্যাকিউরেট। আমাদের সবসময় দেখতে হবে আমাদের যেন খুব সুন্দরভাবে একটা নিয়মবদ্ধভাবে আমরা সেই সার্চটা করি, এলোমেলো ভাবে নয়, খুব সুন্দর প্রণালীবদ্ধভাবে। আমাদের যখন আমরা নতুন কিছু সন্ধান করছি, সেই সন্ধানটা হবে ভীষণ প্রণালীবদ্ধ, যেমন তেমন নয়। ধরো তুমি দেখলে গিয়ে যে ম্যাপে যে রেস্টুরেন্টটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়াল আমাদের জায়গায় থেকে 200 মিটার তার মধ্যে একটা গ্যাপ আছে, ম্যাপের লোকেশন এবং অ্যাকচুয়াল লোকেশন। এবার তুমি কি করবে? তুমি প্রথমে গুগল ম্যাপটা খুলে তার মধ্যে কিছু পরিবর্তন করার চেষ্টা শুরু করে দিলে। এটা কিন্তু সিস্টেমেটিক বা অ্যাকিউরেট হলো না। প্রথম প্রণালী হচ্ছে তোমাকে জানতে হবে যে যেই ম্যাপটা গুগল ম্যাপ তৈরি করেছে, যেভাবে লোকেশনটা, তার টেকনিক কি, সেই টেকনিকটাকে শিখতে হবে। সেই টেকনিকটা শেখার পর তুমি তাতে কিছু পরিবর্তন করার কথা ভাবতে পারো। কিন্তু প্রথমেই যদি তুমি মনে করো যে আমি ওই টেকনিকটা সম্বন্ধে জানবো না, বুঝবো না, কিন্তু আমি আগে পরিবর্তনটা করব, তাহলে কিন্তু ব্যাপারটা প্রণালীবদ্ধ হলো না। কারণ তুমি প্রথম যে স্টেপ, সেই স্টেপটাকে জাম্প করে গেলে। স্টেপ জাম্প করা যাবে না, তোমাকে একটা নির্দিষ্ট পথে ধৈর্য ধরে এগোতে হবে। এবং আমরা যারা রিসার্চ করি তারা জানি এই সিস্টেমেটিক এবং অ্যাকিউরেট হওয়ার জন্য একজন রিসার্চারের যে গুণটি সবার আগে দরকার, সেটা হচ্ছে অসীম ধৈর্য। ধৈর্য হারালে হবে না। এবং তুমি যত বেশি প্রণালীবদ্ধভাবে এগোবে, তত কাজটা অ্যাকিউরেট হবে, একেবারে নির্ভুল নিখুঁত হবে।
তুমি যদি আজকে ওই ম্যাপিং টেকনিকটা না জেনেই কারেকশন করার চেষ্টা করো, তুমি হয়তো ওই রেড বেলুনটা কিছু নড়াতে চড়াতে পারবে, কিন্তু দেখা যাবে যে যেখানে ওই ভুলটা 200 মিটারের ভুল ছিল, তুমি সেটাকে 150 মিটারে কমিয়ে আনলে। তাহলে কিন্তু আমি বলবো যে না ভাই, তোমার রিসার্চটা খুব একটা ভালো কিছু নয়। আগে 200 মিটার ভুল ছিল, তুমি 50 মিটার কমিয়েছো, তাতে আমার এমন আর কি সুবিধে হলো? তুমি কি সেটাকে 5 মিটারে নামিয়ে আনতে পেরেছো? বা তুমি কি সেটা প্রায় শূন্যর কাছাকাছি আনতে পেরেছো? ওই অ্যাকিউরেসি বা ওই নিখুঁত ব্যাপারটা হবে না যদি না তুমি আগে ম্যাপিং টেকনিক, জিআইএস, রিমোট সেন্সিং এই পদ্ধতিগুলো শেখো। তাই জন্য দেখবে তোমাদের সিলেবাসে যখন আমরা জিওগ্রাফিতে রিসার্চ মেথোডোলজি এবং জিআইএস রিমোট সেন্সিং দুটোকে একসঙ্গে রাখা হয়, কারণ ওটাই প্রণালী, ওটাই প্রণালী। দ্বিতীয়ত, লজিক্যাল রিজনিং, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে যুক্তিযুক্ত হতে হবে। রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়, আমি ভেবেছি, এই জাতীয় কথা হয় না। তোমাকে যা বলতে হবে যুক্তিবদ্ধভাবে প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ এটা হয়। তুমি এই ধরনের কথা কিন্তু তোমরা কেউ রিসার্চের ক্ষেত্রে অন্তত বলতে পারো না যে আমি ভেবেছি এটা এরকম বা আমার মনে হয় এটা এরকম। ব্যাপারটা কিন্তু তা নয়। তারপর কি বলছি, রিয়েল টাইম ডেটা অ্যান্ড অ্যাকচুয়াল অবজারভেশন। আমরা যারা ভূগোলে কাজ করি, বিশেষত ভূগোল, বোটানি, জুলজি, এরকম কিছু কিছু সাবজেক্ট আছে, বা জিওলজি, ভূগোলে তো বিশেষ করে, যে আমাদের কিন্তু যে সমস্ত তথ্য আমরা দিই সেগুলো কিন্তু বাস্তব পৃথিবীর সঙ্গে ভীষণভাবে মিলিয়ে দেখা দরকার, যে বাস্তবে সেটা কতটা কতটা মিলছে। আমি যখন একটা বলছি যে একটা নদী যখন তার বার্ধক্য অবস্থায় থাকছে, তখন সে হয়তো মানে যখন তার সে 2-3টি ক্ষয়চক্র পার করে গেছে, তখন আমরা তার দুপাশে নদী মঞ্চ দেখতে পাচ্ছি, রিভার টেরেস দেখতে পাচ্ছি। এই কথাটা যদি আমি বলি, তার সঙ্গে সঙ্গে কিন্তু তখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি কোথাও দেখাতে পারেন এরকম হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আমি তোমায় সেটা দেখাতে পারি, অ্যাকচুয়াল অবজারভেশন আমি তোমায় দিতে পারি যে দেখো এখানে নদী মঞ্চ তৈরি হয়েছে। আমি আজকে তোমাকে তরাই অঞ্চলে নিয়ে গিয়ে কিন্তু সত্যি একটা পলল ব্যঞ্জনী দেখাতে পারি যে হ্যাঁ দেখো, নদীর যেখানে হঠাৎ করে ঢালের পরিবর্তন হচ্ছে এবং গতিটা হঠাৎ করে কমে যাচ্ছে, নদী সেখানে কি করছে না, একটা ওরকম পাখা আকৃতির সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করছে। আমি তোমায় সেটা দেখাতে পারি। এটা হচ্ছে কিন্তু ভৌগোলিকদের, আমরা যখন ভূগোলে কোনো গবেষণা করবো বা রিসার্চ করবো, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের সব বিষয়টাই কিন্তু অ্যাকচুয়াল অবজারভেশনের উপর ভীষণ নির্ধারিত। এবং ইন ডেপথ অ্যানালিসিস টু ক্লিয়ার অল অ্যাম্বিগুইটি, আমি যেটা বললাম যে কোথাও কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। আমরা যখন রিসার্চে কোনো কথা বলি তখন আমরা কোনোদিন বলি না যে এটা আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে। তোমাকে বলতে হবে এটা হয় অথবা এটা হয় না, কারণ তুমি সিস্টেমেটিক এবং অ্যাকুরেট হয়েছো, তুমি যুক্তিবদ্ধভাবে প্রমাণ করছো, ফলে এবং তুমি অ্যাকচুয়াল পৃথিবীতে দেখতেও পাচ্ছ, ফলে তারপরে কিন্তু তুমি কোনো রকম দ্বিমতে থাকতে পারো না যে কি জানি নদীটার ঢাল পরিবর্তন হলে নদীর গতিবেগ কমতেও পারে, বাড়তেও পারে, আবার অপরিবর্তনীয় থাকতে পারে। এরকম কথা কিন্তু বললে হবে না। অ্যাম্বিগিউটি মানে ধোঁয়াশা। তাহলে কি হলো, আমার ধোঁয়াশা রয়ে গেল, ছাত্রছাত্রীরা বুঝতে পারলো না যে স্যার কি বলছেন, স্যার তো বলছেন সবই হতে পারে। এরকম ধোঁয়াশা কিন্তু আমাদের ভূগোলের যে গবেষণা সেইখানে কিন্তু, ভূগোল কেন যে কোনো গবেষণাতেই যখন তুমি কোনো একটা বক্তব্য রাখছো সেখানে তুমি বলতে পারো না যে আচ্ছা এটা হলেও হতে পারে। সেটাই কিন্তু অ্যাম্বিগিউটি। এবং জেনারেটিং নিউ রিসার্চ কোয়েশ্চেন, এটা আমি শুনেছিলাম, আমার মনে হয় তোমাদের ম্যাডাম জয়শ্রী মন্ডল উনিও স্যারের কাছে পড়েছেন। আমাদের একজন শ্রদ্ধেয় স্যার আছেন প্রফেসর সুনন্দ বন্দ্যোপাধ্যায়, উনি এই কথাটা খুব বলতেন যে গবেষণা এমন ভাবে করবে যাতে তোমার গবেষণা দেখে মানুষের মনে আরো কিছু প্রশ্ন জাগে এবং সেও নতুন একটা গবেষণার সুযোগ পায়। একদম 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 হ্যাঁ, সে যেন অনুপ্রেরণা পায়। উনি খুব বলতেন যে তোমার গবেষণা থেকে যদি নতুন কোনো প্রশ্নই না তৈরি হলো, তাহলে জানবে যে তোমার গবেষণা মানুষের মনে খুব একটা দাগ কাটেনি। লোকে যত বেশি প্রশ্ন করবে তোমায় যে এটা কি করে হলো, আচ্ছা তাহলে আমি এটা করব, তাহলে তো আমি এটা নতুন কোনো কাজ করতে পারি, তাহলে জানবে যে হ্যাঁ তোমার গবেষণা বেশ সফল, তোমার গবেষণা থেকে মানুষ নতুন নতুন প্রশ্ন তৈরি করছে।
এইটা কিন্তু খুব, এটা মানে তুমি হয়তো এটা কোনো বইতে পাবে না, কিন্তু স্যারের এই কথাটা আমার ভীষণ মনে হয়েছিল, সত্যিই তো তাই। যদি মানুষের মনে দাগ কাটে তখনই তো মানুষ প্রশ্ন করবে, তখনই তো মানুষ নতুন করে অনুপ্রেরণা পাবে। কারণ আমার গবেষণা তো যা নিয়ম আর কি 5 বছরে শেষ করে ফেলতে হবে, কিন্তু তারপর আমার গবেষণার তো ওভাবেই বেঁচে থাকা যে ওটা আরো মানুষের মনে প্রশ্ন তৈরি করবে এবং তারা আমার ওই গবেষণার ভিত্তিতে নতুন করে গবেষণার অনুপ্রেরণা পাবে। এবার দেখো আমি এখানে কিছু টেকনিক্যাল কথা বলবো যে রিসার্চ ক রকম হয় সেটা জানা দরকার। আমরা দেখবো ফান্ডামেন্টাল রিসার্চ হয়, অ্যাপ্লাইড রিসার্চ হয় এবং অ্যাকশন রিসার্চ হয়। আমরা ভূগোলে প্রধানত অ্যাপ্লাইড রিসার্চটাই বেশি করে থাকি এবং কিছু কিছু অ্যাকশন রিসার্চও করি। কোনটা কি সেটাতে আসি। ফান্ডামেন্টাল রিসার্চ বলতে আমরা যেটা বুঝি যে সম্পূর্ণভাবে নতুন কিছু আবিষ্কার করা, যার সম্বন্ধে মানুষের আগে থেকে কোনো রকম জ্ঞান, মানে পূর্ব নির্ধারিত পূর্ব পরিকল্পিত কোনো জ্ঞান মানুষের ছিল না। যেরকম এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে ল অফ গ্র্যাভিটি। আমরা জানি নিউটন যখন তত্ত্ব দিলেন দ্য থিওরি অফ গ্র্যাভিটি, ল অফ গ্র্যাভিটি যখন বললেন, বা নিউটনস ল অফ মোশন, সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ, অর্থাৎ মৌলিক গবেষণা। মৌলিক, কারণ তার আগে মানুষ দেখেছে যে আপেল মাটি গাছ থেকে মাটিতে পড়ছে বা ভারী বস্তু তাকে যদি নিচে ছেড়ে দেওয়া হয় সেটা ভূমিতে এসে পড়ে, কিন্তু সেটাকে কি বলে অথবা সেটা কেন হয় মানুষের কোনো ধারণা ছিলই না। এটাকে বলা হয় মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চ। এবং আমরা যেটা করে থাকি সেটাকে আমরা সাধারণত করে থাকি প্রয়োগমূলক গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ, finding new application of scientific knowledge to the solution of a problem such as development. আমরা কি করি, আমাদের যে পূর্ব নির্ধারিত জ্ঞান আছে সেটাকেই আমরা নতুন কোনো সমস্যা সমাধানে ব্যবহার করবার চেষ্টা করি। আমাদের ভূগোলে সাধারণত আমরা যারা আমি যেরকম সোশ্যাল জিওগ্রাফি, আরবান প্ল্যানিং এর উপর রিসার্চ করি, তো আমরা কি করি, আমাদের যা এক্সিস্টিং নলেজ, আমি আরবান প্ল্যানিং এ যা পড়েছি সেই যে নলেজ, সেই যে জ্ঞান, ধরো আমরা ট্রান্সপোর্ট প্ল্যানিং এর ক্ষেত্রে ধরো আলফা বিটা গামা ইন্ডেক্স, বিভিন্ন রকম ইন্ডেক্স পড়তে হয়, সেগুলোকে ইউজ করে আমি হয়তো একটা নতুন ট্রান্সপোর্ট প্ল্যানিং দিলাম কলকাতার জন্য। ফলে এটা হলো প্রয়োগমূলক গবেষণা। কারণ কলকাতায় যে যানজটের সমস্যা হয় সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি একটা ট্রান্সপোর্টের প্ল্যানিং দিলাম, কিন্তু সেটা কিসের ভিত্তিতে, সেটা আমার পূর্ব নির্ধারিত যে জ্ঞান আমি যেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি সেই জ্ঞানটাকেই আমি একটা বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করলাম। আর কি, আর হচ্ছে অ্যাকশন রিসার্চ। এটা সাধারণত আমরা দেখতে পাই সাইকোলজি বা সোশিওলজি, সমাজবিদ্যা বা মনোবিজ্ঞানের ক্ষেত্রে ভীষণভাবে হয়, যেখানে কিন্তু আমরা সরাসরি যে বস্তুটার উপর আমরা গবেষণা করছি তার সঙ্গে আমরা একেবারে ক্রিয়ামূলকভাবে ঢুকে যাই, মানে কাজ করতে শুরু করি তাকে নিয়ে। মানে একজন কোনো ব্যক্তির ওপর, ধরা যাক কোনো একটা ওষুধ, নতুন ওষুধ বাজারে আসছে, আমরা দেখেছি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে কিছু মানুষ তারা স্যাম্পল হিসেবে গেছেন, যে প্রথম ট্রায়ালের জন্য গেছেন ভ্যাকসিন নিতে। সো দিস ইজ কল্ড অ্যাকশন রিসার্চ, যেখানে ওই ট্রায়াল, যে ওই কাজটা না করলে আমি বুঝতেই পারবো না যে আমার ভ্যাকসিনেশনটা কতটা কার্যকরী হলো। তো ফার্মাসিউটিক্যালস বলো কি মেডিকেল ফিল্ডে বলো, ভীষণভাবে অ্যাকশন রিসার্চ হয়। অ্যাকশন রিসার্চ ইজ বেসিক্যালি যেখানে কোনো একটা বিষয়ের উপর সরাসরি কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট করা হয়ে যেতে থাকে, সেটাকে আমরা বলি অ্যাকশন রিসার্চ। দেখো আর কি কি ধরনের হয়, আরো কতগুলো ধরনের রিসার্চ হয়, যেরকম হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ বলতে আমরা যেটা আমরা জানি ইতিহাসে বা সাহিত্যে, বা আমাদেরও এখনো হয়, ধরো যেরকম প্যালিও জিওমরফোলজি বা প্যালিও ক্লাইমেটোলজি, মানে পুরা ভূতত্ত্ব বা পুরা ভূপ্রকৃতি, পুরাকালের ভূমিরূপ ইত্যাদি যে গবেষণাগুলো, সেগুলোতে হিস্টোরিক্যাল রিসার্চ হয়, যেখানে আমরা প্রাচীন বিষয়ের যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে সেরকম কিছু বিষয় নিয়ে গবেষণা করি। এবং সেই গবেষণাগুলো প্রধানত আমাদের যে প্রাচীন, বিশেষ করে যে সমস্ত নথি বা বই, যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে হয়। এটাকে বলে হিস্টোরিক্যাল রিসার্চ, যেটা প্রধানত বুঝতেই পারছো নাম শুনে যে ইতিহাসে সবচেয়ে বেশি হয়। এছাড়া আর্কিওলজি অর্থাৎ পুরাতত্ত্ব,
ইত্যাদি বিভিন্ন বিষয়, বা অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব, এইসব ক্ষেত্রে হয়। কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ বলতে আমরা বুঝি যেখানে আমাদের কিছু ডেটা জেনারেট হয় এবং সেই ডেটাগুলোকে আমরা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, বা এখন নানা রকম কম্পিউটার অ্যাপ্লিকেশন চলে এসছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সি++, পাইথন, সো এতগুলো ল্যাঙ্গুয়েজ, এতগুলো ফরম্যাট চলে এসে তার ভিত্তিতে আমরা কোনো একটা রিসার্চ করে থাকি। অর্থাৎ যেখানে আমরা সংখ্যার ভিত্তিতে, সংখ্যা তত্ত্বের ভিত্তিতে, নিউমেরোলজি অর্থাৎ সংখ্যার ভিত্তিতে যেখানে আমরা গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ এবং পরিমাপ, যেখানে প্রত্যেকটা বিষয়কে পরিমাপ করা যায়। প্রত্যেকটা বিষয়কে পরিমাপ করা যাবে, যেখানেই সংখ্যা সেখানেই আমরা সেই সংখ্যাগুলো নিয়ে কিছু অঙ্ক করতে পারি, পরিমাপ করতে পারি, পরিমাণ কিছু ইকুয়েশন ফর্ম করতে পারি, ফলে সেগুলো সমস্তটাই প্রামাণ্য এবং পরিমাপযোগ্য। তাই জন্য আমরা সেটাকে বলি কোয়ান্টিটেটিভ রিসার্চ বা সংখ্যাতাত্ত্বিক বা পরিমাপ ভিত্তিক গবেষণা। 3 নম্বর, কোয়ালিটেটিভ রিসার্চ। আমাদের ভূগোলে কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং কোয়ালিটেটিভ রিসার্চ দুটোর সমন্বয়ে প্রধানত রিসার্চটা হয়। কারণ আমরা কিন্তু সব সময় সবকিছুকে সংখ্যার মাধ্যমে দেখাতে পারি না। ধরো আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করছি যেখানে মানুষের বিশ্বাস, তাদের মূল্যবোধ, তাদের ভাবনা চিন্তা, এসবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি তাদের মূল্যবোধ, তাদের ভাবনা চিন্তা, তাদের ধারণা, এগুলোকে কি করে সংখ্যা দিয়ে প্রকাশ করব? সেখানে তারা তাদের নিজেদের হয়তো কোনো একটা মনের কথা তারা আমার কাছে প্রকাশ করছে যখন আমি তাদের ইন্টারভিউ করছি, তারা তাদের ইমোশন, তারা তাদের বিহেভিয়ারটাকে আমার সামনে রাখছে, সেটাকে তো কোনোভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। সেইখানে কিন্তু তার কথাটাকে আমি শুধু ব্যাখ্যা করতে পারি নিজের মতো করে, বা তার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেখানে কিন্তু কোনো সংখ্যা চলবে না। তাই জন্য এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ালিটি। ধরো ভূগোলে আমরা অনেক সময় কেউ হয়তো কাজ করছি কোনো একটা, ধরো সাপোজ আমরা কাস্ট সিস্টেম, জাতি ব্যবস্থা নিয়ে কাজ করছি, সেখানে আমি কোয়ান্টিটি কোথায় ব্যবহার করতে পারি, যে হ্যাঁ কোন একটা অঞ্চলে কোন কোন কাস্ট বা কোন কোন জাতির কত কত মানুষ আছে, সেটাকে হয়তো আমি কোয়ান্টিফাই করতে পারি। সেন্সাস ডেটা দেখে আমি কোয়ান্টিফাই করে দিলাম যে কত হাউস হোল্ড আছে, কত কত জনসংখ্যা আছে, পপুলেশন ডেটা ক্রিয়েট করলাম। কিন্তু ধরো আমি কোনো একটা মানুষকে গিয়ে যখন জিজ্ঞাসা করছি যে আপনি এই জাতি ব্যবস্থা, এটা তো ভীষণভাবে কোথাও কোথাও মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, এটা আপনার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাও তো ভীষণ ইম্পর্টেন্ট যদি আমি জাতি ব্যবস্থা নিয়ে কাজ করি। তখন যখন সে মানুষটি তার নিজের প্রতিক্রিয়াটা আমাকে বোঝাচ্ছে, সেই প্রতিক্রিয়াটাকে কিন্তু কোনোভাবে সংখ্যা দিয়ে ধরা যায় না। তো সেখানে কিন্তু আমি যেরকম কিছুটাই সংখ্যাতাত্ত্বিক ভাবে পপুলেশন ডেটা হয়তো বার পাই, বা রিগ্রেশন বলো, নানান রকম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ইনফারেন্স, হ্যাঁ বিভিন্ন টেকনিক দিয়ে ইউজ করতে পারি, আমি বিভিন্ন টেকনিক দিয়ে কাজ করতে পারি। কিন্তু সে যখন তার নিজের অভিজ্ঞতা বলছে, সে তখন জাতি ব্যবস্থার সম্বন্ধে তার, সে জাতি ব্যবস্থার পক্ষে না বিপক্ষে এই ধরনের কোনো কথা সে আমার সঙ্গে শেয়ার করছে, তখন কিন্তু সেটাকে আমি কিছুতেই সংখ্যা দিয়ে বোঝাতে পারি না। কিছু কিছু রিসার্চ হয় যেগুলো, যেটা ফিলোসফিতে হয়, অর্থাৎ সেটা ধারণা। যেরকম আমি ফিলোসফিতে কিছু রিসার্চ দেখেছি এরকম হয় যে যারা বলছে যে কোনো একটি জাতিগোষ্ঠীর তাদের ঈশ্বর নিয়ে কি ভাবনা চিন্তা, এটা ফিলোসফিতে হয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা কনসেপচুয়াল ধারণা, কনসেপ্ট। ঈশ্বরকে চোখে দেখা যায় না, ঈশ্বর আমাদের ধারণায় কোথাও আছেন। কেউ ঈশ্বরের ফর্ম বা মূর্তিতে বিশ্বাস করেন, কেউ করেন না। ফলে আমাদের কিন্তু এই জায়গাগুলো বুঝতে হবে, কনসেপচুয়াল রিসার্চ। আবার কিছু কিছু হয় এমপিরিক্যাল রিসার্চ। এমপিরিক্যাল রিসার্চও আমাদের ভূগোলে হয়, কারণ এটাও আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। এমপিরিক্যাল বলতে অভিজ্ঞতাবাদের ভিত্তিতে যে রিসার্চ। এমপিরিক্যাল মানে একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দেখানো যে রিসার্চ, সেটাকে আমরা এমপিরিক্যাল রিসার্চ বলছি। অর্থাৎ আমি বললাম যে বন্যা হয়েছে, বন্যা হওয়ার ফলে ধরো এখন যেরকম আমি কদিন আগে নদিয়া গেছিলাম, দেখলাম সেখানে একটা বড় অংশ, সেই মায়াপুর নবদ্বীপের বড় অংশ এখনো ভীষণভাবে জলমগ্ন রয়েছে, কারণ ভাগীরথীর জল একেবারে সে ঢুকে গিয়েছে অনেকটা ভেতরে। তো ফলে সেখানে কিছু অঞ্চল নিশ্চয়ই চাষাবাদ নষ্ট হয়েছে। এবার ধরো তুমি আমায় বললে যে স্যার আপনি তো বলছেন, আমরা কি করে মানবো? আমি বললাম দেখো আমার কাছে কিছু ফিল্ডের ফটোগ্রাফ আছে, বা তোমাদের নিয়ে চলে যাওয়া হলো সেই জায়গায়, এবং সেখানে বসে তোমরা দেখে গবেষণা করলে যে হ্যাঁ
প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে বন্যার জল ঢুকে। এটাকে বলছে এম্পিরিক্যাল রিসার্চ, অর্থাৎ একেবারে বাস্তব থেকে উদাহরণ টেনে এনে বাস্তবটাকে চোখের সামনে তুলে ধরে যে রিসার্চ, সেটাকে আমরা বলছি এম্পিরিক্যাল রিসার্চ। ভূগোলে আমরা কিভাবে রিসার্চ করি না, ভূগোলের ক্ষেত্রে আমাদের রিসার্চের একটা নিশ্চয়ই নির্দিষ্ট ধারা তো অবশ্যই আছে। ভূগোলের ক্ষেত্রে আমরা যেটা করি অন্যান্য রিসার্চের মতো অবশ্যই আমাদের ভৌগোলিক জ্ঞানকে বিস্তার করবার জন্য আমরা আমাদের যে সব ভৌগোলিক, যখনই কোনো ভৌগোলিক কোনো গবেষণা করেন বিভিন্ন বিষয় তারা গবেষণা করেন, কারণ ভূগোল এত ভাস্ট। এবং তোমরা জানো আমরা বলি যে জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। প্রত্যেকটা বিজ্ঞানের কিছু না কিছু অংশ আছে যেটা নাকি ভূগোলের সঙ্গে জড়িত। এবং সত্যি তো, ভূগোল ছাড়া তো কিছু হয় না। তোমরা বলো না, তোমরা আমাকে একটা কিছু বলতে পারবে যে পৃথিবীতে এমন কোনো ঘটনা বা এমন কোনো বস্তু আছে যার কোনো নির্দিষ্ট স্থান নেই, নির্দিষ্ট অবস্থান নেই? হতে পারে না। এই যে আজকে আমি তুমি কথা বলছি, তোমরা যে কথা বলছো, আমি আমার বাড়িতে বসে কথা বলছি, এটার নির্দিষ্ট অবস্থান আছে। তোমরা প্রত্যেকে হয়তো নিজেদের বাড়িতে বা কেউ কলেজে, তোমরা যেখানে বসে শুনছো, প্রত্যেকটার একটা অবস্থান আছে। ফলে আজকে কিন্তু এই যে আমাদের যে ক্লাস বলো বা আলোচনা হচ্ছে, সেটার মধ্যেও কিন্তু ভূগোল আছে। অর্থাৎ ভৌগোলিক আমরা যখন কোনো গবেষণা করতে চাই, সত্যি একদিক থেকে সুবিধে যে আমরা হয়তো আমাদের বিস্তার, আমাদের বিষয়ের ব্যাপ্তিটা অনেক অনেক বিষয়ের থেকে অনেক বড়। হ্যাঁ, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে, আমি যত রকম রিসার্চ দেখেছি ভূগোলে হোক না কেন, শেষে হয়তো কোথাও আমরা এই যে মানুষ এবং তার যে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তার যে একটা ইন্টারাকশন, তার যে একটা আদান প্রদান, সেইটাই হয়তো আমাদের মূল বিষয় হয়ে দাঁড়ায় শেষকালে দেখাবার। এটাই কিন্তু মূল বিষয়, যে মানুষ কিভাবে তার ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেবে, বা তার কোথায় কোথায় সমস্যা হচ্ছে মানিয়ে নিতে, সেই সমস্যার জায়গাগুলো ধরেই কিন্তু আমরা গবেষণার বিষয়গুলোকে তুলে আনি। যে আচ্ছা, মানুষের এই জায়গায় সমস্যা হচ্ছে। আজকে তোমরা হয়তো বলতে পারো যে স্যার জিওমরফোলজিতে যে হয়তো কোর জিওমরফোলজির কাজ করছে, সে কি করে স্যার পাচ্ছে? নিশ্চয়ই সে যখন একটা রিভারের হাইড্রোলিক্স বা হাইড্রোডাইনামিক্স সে যখন স্টাডি করছে, অর্থাৎ তার গতিবেগ, তার জলের প্রবাহ করছে, মাপছে বা সেটা নিয়ে কাজ করছে, সে কিন্তু আলটিমেটলি দেখানোর চেষ্টা করছে সেই জলপ্রবাহ বা সেই পরিমাণ জল যে প্রবাহিত হচ্ছে, যে গতিবেগে প্রবাহিত হচ্ছে, তার ফলে কত পরিমাণ নদীর পাড় ক্ষয় হচ্ছে। কারণ নদীর পাড় ক্ষয়ের উপর নির্ভর করে যে কতটা পরিমাণ আবাদযোগ্য বা চাষযোগ্য জমি নদীগর্ভে চলে যাচ্ছে। ফলে দেখো, এই যে মুহূর্তে আমি বললাম আবাদযোগ্য জমি বা চাষযোগ্য জমি, সেই মুহূর্তে কিন্তু মানুষের কথা চলে এলো। অর্থাৎ কাজটা কিন্তু শুনে মনে হবে আচ্ছা, এই তো নদী নিয়ে কাজ করছে, জিওমরফোলজি নিয়ে কাজ করছে, কিন্তু তবু দেখো শেষকালে কিন্তু সে যখন কাজটা করতে করতে এগোচ্ছে, তখন কিন্তু সেই মানুষের কথা কোথাও না কোথাও চলে আসছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করি না কেন, রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু শেষকালে তোমাকে দেখতে হবে তোমার রিসার্চ তখনই সেটা গ্রহণযোগ্য এবং তখনই সেটা সফল, যখন সেটা সঠিকভাবে মানুষের জীবনে কোনো সমস্যা সমাধানে ভীষণভাবে ফলপ্রসূ একটা ভূমিকা নিচ্ছে। তাছাড়া কিন্তু মানুষের জীবনের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় রিসার্চ, সেটা যে বিষয় হোক না কেন, কেউ ক্লাইমেটোলজি নিয়ে কাজ করতে পারে, কেউ জিওমরফোলজি নিয়ে কাজ করতে পারে, ওশানোগ্রাফি ইজ দেয়ার, যে কোনো বিষয় নিয়ে তোমরা কাজ করতে পারো। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার নিয়ে কাজ করতে পারো, ধর গ্রাউন্ড ওয়াটার আর্সেনিক নিয়ে কেউ কাজ করছে, কি ভীষণভাবে এটা মানব জীবনের সঙ্গে জড়িত, কি ভীষণভাবে তার এটা মানব জীবনের সঙ্গে গ্রথন। তাহলে আর্সেনিক প্রভাবিত করে কাকে? আমাদের প্রভাবিত করে। ফলে আর্সেনিকের কাজটা যে ফিজিক্যাল জিওগ্রাফির কাজ বলে আমি ফেলে দেবো যে না 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 আমি তো হিউম্যান জিওগ্রাফার, তা নয়। সবটাতেই দেখো মানুষ এবং প্রকৃতির কিন্তু মেলবন্ধন আছে। সুতরাং জিওগ্রাফি রিসার্চের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা যদি কিছু ট্রেন্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি দুটো ভাগ আমরা দেখতে পাই, ব্রড ক্লাসিফিকেশন, ওয়ান ইজ ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড আনাদার ইজ হিউম্যান জিওগ্রাফি। এই দুটো ভাগ করা হয়েছে। যদিও আমরা যারা রিসার্চ করি এবং হায়ার এডুকেশনে আছি, আমরা বুঝি যে সত্যি সত্যি ওদের দুটোর ভাগ আলাদা করে খুব একটা হয় না, দুটো কোথাও একটা একই সঙ্গে মিলে মিশে গেছে। তো যেগুলো নিয়ে প্রধানত এখন কাজ হয়, আর সেগুলো হচ্ছে যেমন ধরো ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট বা ভূমিরূপের পরিবর্তন, নদীর রিভার বেসিন ম্যানেজমেন্ট, নদী ব্যবস্থাপনা যেটা ভীষণ ইম্পর্টেন্ট বর্তমান দিনে, রিভার হাইড্রোডাইনামিক্স, ইকিউএ দ্যাট ইজ এনভায়রনমেন্টাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট, পরিবেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ জানো বর্তমানে আমরা যে রকম ভাবে পরিবেশের অবক্ষয় হচ্ছে, ফলে এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইকোসিস্টেম সার্ভিস অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস, আমাদের বাস্তুতন্ত্র নিয়ে কাজ,
আমাদের সমগ্র যে ফ্লোরা ফনা পুরো যে সেট আপ সেটা নিয়ে প্রচুর কাজ হয়। এবং বর্তমানে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হ্যাজার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই গত কয়েক বছরে কিভাবে বঙ্গোপসাগর, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে কিভাবে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়েই চলেছে, ফ্রিকোয়েন্সি কিভাবে বাড়ছে, এবং সেটা কি করছে সেটা বারবার আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যা উপকূল, অন্ধ্র উপকূল, আমাদের সুন্দরবন, দুই মেদিনীপুরকে কিভাবে বিধ্বস্ত করছে। ফলে হ্যাজার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই মুহূর্তে ভীষণ দরকার এই ধরনের রিসার্চের, যে কেন হচ্ছে, আমরা কিভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। হিউম্যান জিওগ্রাফির মধ্যে বর্তমানে নগরায়ন নিয়ে ভীষণভাবে কাজ হচ্ছে। নগরায়ন এবং তার প্রভাব মানুষের ওপর, কিভাবে নগরায়নকে ভীষণভাবে পরিবেশবাদী করে তোলা যায়। আমরা গ্রিন বেল্ট বা গ্রিন আরবানিজম এই ধরনের নানান কিছু নিয়ে কাজ করছি। সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড ডেপ্রাইভেশন, সামাজিক অসাম্য নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আমরা জানি উই আর ওয়ার্কিং অন দ্য বিলো পভার্টি লাইন পপুলেশন, অশিক্ষা, বিভিন্ন ধরনের বেকারত্ব, বিভিন্ন যে অসাম্য সেটা নিয়ে কাজ হচ্ছে। কোয়ালিটি অফ লাইফ অ্যাসেসমেন্ট করা হচ্ছে, অর্থাৎ জীবনের গুণগত মান কিরকম হবে মানুষের, সেটা নিয়ে কাজ হয়। বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ, LULC, এটা নিয়ে ভীষণভাবে কাজ হচ্ছে বর্তমানে, প্রচুর কাজ হচ্ছে। মানে কলকাতার উপরে আমারই চেনা অনেক মানুষ কাজ করছেন যে কিভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে আস্তে আস্তে সবুজ উধাও হয়ে যাচ্ছে, কলকাতার জলাভূমিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা যদি স্যাটেলাইট ইমেজ দেখি 1980-র দশকের বা 1990-এর দশক এবং তারপর যদি 2000-2010 দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের ভূমি ব্যবহারগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে এগুলো। এবং এর সাথে সাথে আমি বলবো কিছু কিছু ভীষণ নতুন ধরনের বিষয় উঠে আসছে ভূগোলে, যেগুলো আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে ভারতে বসে অন্তত ভাবা যেত না। এগুলো নিয়ে কাজ হয়, যেরকম মেডিকেল ট্যুরিজম, হেলথ জিওগ্রাফি, স্বাস্থ্য ভূগোল, মানে কোথায় কি ধরনের ডিজিজ হয়। এখন আমরা প্যান্ডেমিক এরিয়াতে বুঝতে পারছি যে কিভাবে আমাদের প্যান্ডেমিক শব্দটাই তো এসে জিওগ্রাফিক্যাল এক্সটেনশন থেকে, যে কোন দেশে কোন ধরনের ডিজিজ হয়। এবং তোমরা জানো কিনা জানি না যে পৃথিবীতে কিন্তু প্রথম ম্যাপ তৈরি হয়েছিল দ্যাট ইজ বেসড অন কলেরা ম্যাপিং। কোথায় কোথায় কলেরা হয়েছে সেইটার কে নির্ধারণ করার জন্য প্রথম ম্যাপ তৈরি হওয়া শুরু হয়। বর্তমানে আমরা যে ম্যাপ দেখতে পাই, মানে বর্তমানে আমরা যে মানে কার্টোগ্রাফিক যে আমরা যে থিমেটিক ম্যাপিং দেখতে পাই, প্রথম থিমেটিক ম্যাপিং জেনারেট হয়েছিল এই কলেরা ম্যাপিং দিয়ে, অর্থাৎ স্বাস্থ্যরই একটা বিষয় দিয়ে। আমি নিজে কাজ করেছি, আই হ্যাভ ওয়ার্কড অন জিওগ্রাফি অফ ক্রাইম। আমি অপরাধ এবং তার সঙ্গে ভৌগোলিক অবস্থানের কি সম্পর্ক তা নিয়ে কাজ করেছি, যেটা ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে খুব নতুন। আমার চেনা জানা আর দু চারজন আছে যারা এই বিষয় নিয়ে কাজ করেছে। জিও আর্কিওলজি, পুরাতত্ত্বের সঙ্গে ভূগোল, জিও অ্যাস্ট্রোনমি, এই সমস্ত যে নতুন নতুন ফিল্ড, নিশ্চয়ই তোমরাও ভবিষ্যতে নিশ্চয়ই এখান থেকে অনেকে যারা হায়ার ডিগ্রিজ করবে, হায়ার এডুকেশনে যাবে এবং তারাও রিসার্চ করবে, এবং তারা হয়তো আরো নতুন নতুন কিছু ফিল্ড আমাদের উপহার দেবে, আরো নতুন ফিল্ড আমরা তোমাদের কাছ থেকে নিশ্চয়ই পাবো। এবার আসা যাক যে রিসার্চের স্টেজগুলো কি। এবার আমি আমার মূল বিষয়টাতে আসবো যে রিসার্চের কতগুলো ধাপ হয়। ওই যে বললাম সিস্টেমেটিক হতে হবে, তুমি একটা ধাপ না পেরিয়ে আরেকটা ধাপে যেতে পারো না। তোমার রিসার্চ করার ক্ষেত্রে প্রথম ধাপটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, রিসার্চ প্রবলেম, বা যেটাকে আমরা অনেক সময় রিসার্চ কোয়েশ্চেন বলতে পারি। মানে আমি কি নিয়ে রিসার্চ করব, এটাই কিন্তু প্রথম প্রশ্ন, যে আমি কি নিয়ে রিসার্চ করব। আমাকে তো বুঝতে হবে আমি কি নিয়ে গবেষণা করব, আর কেনই বা সে বিষয় নিয়ে গবেষণা করব। এবং আমি সবসময় বিশ্বাস করি যে যিনি গবেষণা করবেন বিষয়টি তারই নির্ধারণ করা উচিত যে তিনি কি বিষয় নিয়ে গবেষণা করবেন। এবার বিষয়টি যখন তুমি নির্বাচন করবে, তুমি প্রথম নিজে ভাববে যে কোন বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, কোন বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি ভাবায়। এবং এই আইডেন্টিফিকেশন অফ প্রবলেমের জন্য বলবো যে একজন রিসার্চার বা গবেষক হতে গেলে তাকে কিন্তু ভীষণ ওয়াকিবহাল থাকতে হয় চারপাশের সমাজ, পরিবেশ, মানুষজন সম্বন্ধে ভীষণভাবে ওয়াকিবহাল থাকতে হবে। তাছাড়া তুমি কোনোদিন খুঁজে পাবে না যে তুমি কি বিষয় নিয়ে রিসার্চ করবে। প্রথম তুমি ভাববে যে এমন কোন বিষয় আছে যেটা তোমায় ভীষণ ভাবাচ্ছে। তারপর আমরা যখন রিসার্চ করি আমাদের সাধারণত ছোট বিষয় ভাবতে হয়, খুব স্পেসিফিক। তারপর বিষয়টিকে আমরা আস্তে আস্তে ছোট করব। যেরকম ধরো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ধরো পলিউশন। তুমি ভাবলে যে দূষণ ব্যাপারটা আমাকে ভীষণ ভাবাচ্ছে। আজকাল
সব জায়গায় দেখতে পাচ্ছি দূষণ, এবং তুমি হয়তো নিজেও হয়তো বুঝতে পারছো তোমরা যে রাস্তাঘাটে বেরোলে কিছুক্ষণ বাদে তোমার কাশি হচ্ছে বা চোখ জ্বালা করছে, গাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, তুমি সেটা নিঃশ্বাস নিতে পারছো না। এবার তুমি ভাবলে দূষণ, দূষণের পর আস্তে আস্তে তুমি ভাবলে যে আমি মোটামুটি বায়ু দূষণ ব্যাপারটা নিয়ে আমার একটুখানি আমাকে বেশি ভাবাচ্ছে, আমি সবচেয়ে বেশি বায়ু দূষণের কথা ভাবছি। আরেকটু ছোট হয়ে গেল, এবার বায়ু দূষণের পর তুমি ভাবলে যে বায়ু দূষণ বলতে তো বায়ু তো অনেকভাবে দূষিত হচ্ছে, কিন্তু আমি রোজ কি ফেস করছি, আমি রোজ ফেস করছি যে যখনই আমি বেরোচ্ছি গাড়ির কালো ধোঁয়া ভীষণভাবে, যানবাহন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটা আমাকে ভীষণভাবে এফেক্ট করছে, এবং আমি আশপাশের লোকজনদেরও দেখছি যে তাদেরও ভীষণভাবে একটা সমস্যা হচ্ছে। তুমি আরো ছোট হয়ে গেল, প্রথমে ছিল দূষণ, দূষণ থেকে ছোট হয়ে এলো বায়ু দূষণ, বায়ু দূষণের মধ্যে ধরো বায়ু দূষণ তো শিল্পাঞ্চলে বায়ু দূষণ হচ্ছে, কিন্তু ধরো আমরা কলকাতায় যেখানে থাকি সেখানে শিল্প অর্থাৎ আসানসোল বা দুর্গাপুরের মতো হয়তো আমরা শিল্প দেখতে পাইনি, ফলে আমরা প্রধানত যে দূষণটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে গাড়ির ধোঁয়া ইত্যাদি, যানবাহন জনিত দূষণটা আমরা সবচেয়ে বেশি পাই বায়ু দূষণের ক্ষেত্রে। তুমি এবার যানবাহন সংক্রান্ত দূষণে চলে এলে, আরো ছোট হয়ে গেল, এবং তারপর তুমি ভাবলে যে আমি যদি যানবাহন সংক্রান্ত দূষণ নিয়ে কাজ করি তাহলে তো আমার তো দেখতে পাচ্ছি কলকাতাতেই ভীষণভাবে একটা সমস্যা তৈরি করছে, কলকাতাতে তো যানবাহনের এই ধোঁয়া টোয়া থেকে ভীষণ একটা দূষণ তৈরি হচ্ছে, বায়ু দূষণ তৈরি হচ্ছে। তাহলে আমি কলকাতায় যানবাহনের বিষাক্ত ধোঁয়া থেকে, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে যে বায়ু দূষণ হচ্ছে সেটা নিয়ে একটা গবেষণা করলে কেমন হয়, যে সেটার কারণ কি, সেই ধোঁয়াগুলোতে কি এমন থাকছে এবং সেগুলোকে আমরা কি করে কমাতে পারি। তাহলে দেখো তুমি শুরু করেছিলে কত একটা বড় জায়গা থেকে দূষণ, সেখান থেকে তুমি আস্তে আস্তে এলে বায়ু দূষণে, বায়ু দূষণ থেকে এলে যে যানবাহন থেকে ঘটিত বায়ু দূষণ, সেখান থেকে তুমি এলে কলকাতায় যানবাহন থেকে ঘটিত বায়ু দূষণ। এইভাবে ধাপে ধাপে বড় থেকে ছোটর দিকে তুমি আস্তে আস্তে মুভ করলে। এবং যখন তুমি তুমি কোথা থেকে, তুমি বললে স্যার আমি কোথায় পাবো, আমি কি করে বুঝবো যে এটা সমস্যা? প্রথমত তুমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পাবে, আমি যেরকম বললাম যে দূষণ, তুমি রাস্তাঘাটে বেরোচ্ছ, তুমি নিজে ফিল করছো, নিজের জীবন দিয়ে বুঝতে পারছো যে হ্যাঁ এ তো দূষণ আছে। এর থেকে বড় সোর্স কিছু হতে পারে না যে তুমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমার রিসার্চ প্রবলেম তুলে আনছো, এটাই সবচেয়ে ভালো আমার মতে, এটা সবচেয়ে ভালো সোর্স। তারপর রয়েছে প্রিন্টেড, ইলেকট্রনিক অ্যান্ড এখন তো সোশ্যাল মিডিয়া। এখন আমরা দেখতে বুঝতেই পারি যে যে বিষয়টা নিয়ে ভীষণ কথা হচ্ছে, ধরো ধরো আমি যদি সমাজের কথা বলি, সামাজিক কোনো বিষয়, আমি তো ভীষণভাবে চাইবো যে উইমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি, নারীদের সামাজিক সুরক্ষা এবং পথঘাটে রাস্তাঘাটে যে সুরক্ষা নিরাপত্তা সেটা নিয়ে কাজ করা ভীষণভাবে দরকার আমাদের, কারণ নিজেরাও বুঝতে পারি, প্লাস আজকে খবর বলো, পেপার বলো, সংবাদ মাধ্যম বলো, সব জায়গাতে আচ্ছাড়া আমরা এই ধরনের নিরাপত্তাহীনতার কথা শুনতে পাচ্ছি। এটা একটা সোর্স যেখান থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা নিয়ে আমার কাজ করা দরকার। এছাড়া লিটারেচার, অর্থাৎ তুমি বিভিন্ন বই পড়তে পারো, আচ্ছা কত বই লেখা হয় শুধুমাত্র এই নারীর নিরাপত্তা বা তাদের যে ডোমেস্টিক ভায়োলেন্স সবের ওপর প্রচুর বই রয়েছে, বা দূষণের ওপর প্রচুর বই রয়েছে, পরিবেশ বিদ্যার বিভিন্ন বই রয়েছে যেগুলো পড়ে তুমি জানতে পেরেছো যে হ্যাঁ পরিবেশে এই ধরনের একটা সমস্যা আছে, তো সেটা তোমাকে ইন্সপায়ার করেছে যে হ্যাঁ আমি এটার উপর রিসার্চ করতে চাই। কারণ আমি অনেক বইতে পড়েছি, আমি সরকারি তথ্য দেখেছি, সেখান থেকে তুমি তোমার সোর্স পেতে পারো যে সেখান থেকে আমি বুঝতে পেরেছি। তারপর এবার আইডিয়েশন অফ দ্য প্রবলেম, যে প্রবলেমটা তো তুমি বুঝতে পারলে, এবার তুমি রিসার্চে এগোবে কি করে। যেই মুহূর্তে তুমি ধরে নিলে যে আমি কলকাতার বায়ু দূষণ সম্বন্ধে কাজ করব, শুধু ভাবলেই হবে না, এবার তোমাকে এগোতে হবে। যেদিন তুমি ভাবলে সেদিন থেকে তুমি ব্যাপারটা সম্বন্ধে প্রথমে সচেতন হয়ে যাও যে আমি কলকাতার বায়ু দূষণ সম্বন্ধে কোথা থেকে জানতে পারি। এখন তো সবচেয়ে বড় সুবিধা ইন্টারনেট, তুমি সেই ওয়েবসাইটগুলোতে ঢুকে যাও, তুমি ধরো পলিউশন কন্ট্রোল বোর্ড লিখে সার্চ করলে, গুগলে গিয়ে তুমি পলিউশন ইন কলকাতা বলে সার্চ করলে প্রচুর রিপোর্ট পাবে বাংলায়, ইংরেজিতে, তুমি সেগুলো পড়তে শুরু করলে, তোমার জ্ঞান বাড়াতে শুরু করলে। যে বিষয়টা নিয়ে তুমি কাজ করতে চাও প্রথমে সে বিষয়টা সম্বন্ধে একটু আমাদের জ্ঞান বাড়াতে হবে, সে বিষয়টা জানতে হবে। ওই যে বললাম না জেনে কখনো সলিউশন দেওয়া যায় না, জানতে হবে, ওয়ার্কিং অন দ্য নলেজ। এবং সেখান থেকে তোমার মনে আরো আরো নতুন নতুন প্রশ্ন আসবে যে আচ্ছা এরকমটাও হয়, আমি তো জানতাম শুধু নিঃশ্বাসের সমস্যা হয়, কিন্তু না, কলকাতায় বায়ুতে কিছু লেড আছে, লেড জাতীয় পদার্থ যেটা কিডনির ক্ষতি করে, তুমি হয়তো জানতেই না, তুমি হয়তো কোথাও পড়ে একটা জানতে পারলে, তোমার হলো আচ্ছা তাহলে তো আমাকে গবেষণার মধ্যে এটাও ঢোকাতে হবে।
যে কিডনির সমস্যা হতে পারে, শুধু শ্বাস নিতেই কষ্ট হয় তা নয়, আমাদের চোখ জ্বালা করে, আমাদের আইসাইট কমে যেতে পারে। এগুলো তুমি পড়তে পড়তে জানবে, ফলে তোমার রিসার্চের কোয়েশ্চেনটা আরো বড় হতে থাকবে। আচ্ছা, আমার কাছে হেলথ সমস্যা নিয়ে বলতে হবে। এইভাবে তুমি তোমার নলেজটাকে বাড়াবে, তখন দেখবে তোমার পক্ষে ওই গবেষণার যে তুমি সমস্যাটা নিয়েছো সেটা নিয়ে কথা বলা বা সেটাতে কাজ করা অনেক বেশি সুবিধাজনক হয়ে পড়বে। এবং সেখান থেকে তুমি আসলে কি করতে চাইছো, সেখান থেকে তুমি দেখবে আমরা আরেকটা জিনিসও করি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আগে কথা বলা হয়ে গেছে সেই বিষয়গুলো তো তুমি নতুন করে বলতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি নতুন ভাবে বলতে পারো, নতুন দৃষ্টিভঙ্গিতে বলতে পারো। অথবা তুমি হয়তো খেয়াল করলে, আরে একটা পার্টিকুলার সমস্যা নিয়ে তো কেউ কিছু বলছে না, তুমি সেই সমস্যাটাকে তুলে ধরলে। যেরকম আমি এক্ষুনি বললাম, ধরো তুমি দেখলে যে আচ্ছা সবাই খালি বায়ু দূষণের সঙ্গে মানুষের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, সবাই এটাই বলছে আর চোখ জ্বালা করছে। কেউ তো এটা একবারও বলছে না যে তোমার কিডনির ফাংশন বা কিডনির জটিল সমস্যা হয়ে যেতে পারে, এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। তাহলে আমি এইটা নিয়ে বলতে পারি। এইটা জানতে হবে যে গ্যাপ কোথায়, কোন বিষয়টা নিয়ে এখনো গবেষকরা কোনো কথাই বলেননি, তাহলে তুমি হবে সেই প্রথম ব্যক্তি যে এটা নিয়ে কথা বলবে। বা এমন কোনো বিষয় যেটাকে পরিষ্কার করে বোঝানো হয়নি এখনো, যেটা আরো কিছু বলবার প্রয়োজন আছে, তুমি সেখানে অ্যাড করবে আরো কিছু। বা তুমি হয়তো দেখলে ওই ব্যাপারটা যে আগে 200 মিটার গ্যাপ ছিল অ্যাকচুয়াল আর ম্যাপের লোকেশনে, সেটাকে কমিয়ে কেউ 100 করেছে, মানে অ্যাকুরেসি লেভেলটা কমিয়েছে, অ্যাকুরেসি লেভেল একটু বাড়িয়েছে, কিন্তু তুমি দেখলে যে না, আমার তো অ্যাকুরেসি লেভেল বাড়ানোর আরো স্কোপ আছে, তাহলে আমি আরো একটু বাড়াই না কেন, সেটা তুমি করতে পারো। এবং তুমি দেখতে পারো হয়তো নতুন কিছু টেকনিক এসছে, যার মাধ্যমে আমরা জিওগ্রাফি যেহেতু প্রচুর জিআইএস রিমোট সেন্সিং টেকনোলজি ইউজ করি, বা এনভায়রনমেন্টে যারা কাজ করে তারা এয়ার কোয়ালিটি টেস্ট, ওয়াটার কোয়ালিটি টেস্ট, বিভিন্ন কাজ করে। ফলে তুমি দেখলে আমরা তো এগুলো নতুন টেকনিক এসছে, সেই টেকনিকগুলো দিয়ে আমি হয়তো আরো ভালো রেজাল্ট আসতে পারি, তো সেই টেকনিকগুলো নিয়ে তুমি কাজ করতে পারো। এভাবে তুমি তোমার প্রবলেমটাকে আরো আরো ভালোভাবে জেনে লোকের সামনে উপস্থাপন করতে পারো। এবং তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভস এন্ড হাইপোথিসিস বিল্ডিং। এখানে আমি একটা কথা বলে নিই যে এটা ভাইস ভার্সা। অনেকে বলেন যে আগে হাইপোথিসিস তারপর অবজেক্টিভ, কিন্তু আমি আমার রিসার্চের ক্ষেত্রে আগে অবজেক্টিভ সেট করেছি তারপর হাইপোথিসিস করেছি। আমি আগে অবজেক্টিভ নিয়ে বলবো। সেটা হলো যে তুমি কি করতে চাইছো। ধরো কলকাতার বায়ু দূষণ, এটা খুব বড় ব্যাপার। স্পেসিফিক তুমি বললে যে আমি কলকাতার বায়ু দূষণের প্রভাব শিশু এবং বয়স্কদের উপর কিভাবে হচ্ছে সেটা দেখাবো, তাদের কি কি শারীরিক সমস্যা হচ্ছে সেটা দেখাবো, এবং সেটাকে কি করে নিরাময় করা যায় সেটা দেখাবো। পরিষ্কার, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ, অর্থাৎ তোমার উদ্দেশ্য কি। কারণ তোমার উদ্দেশ্য, তোমার ভীষণ স্পেসিফিক উদ্দেশ্য থাকতে হবে, না হলে তুমি কাজ করতে পারবে না, না হলে তুমি ছড়িয়ে ফেলবে, না হলে তুমি বুঝতে পারবে না কোথায় শুরু করবো কোথায় শেষ করবো, কিছুই জানা নেই, এরকম তো হবে না। তোমাকে পরিষ্কার করে বলতে হবে যে তুমি ঠিক, তুমি কলকাতার বায়ু দূষণ নিয়ে কাজ করবে, যানবাহনের দ্বারা বায়ু দূষণ সেটা নিয়েও কাজ করবে, কিন্তু সেখানে তো সেটার জন্য তো প্রায় হাজার হাজার সমস্যা আছে। তুমি ঠিক কোন কোন সমস্যাগুলো দেখাতে চাও আরো ক্লিয়ার হতে হবে। তার মানে তুমি শুধুমাত্র প্রবলেমটা আইডেন্টিফাই করলে চলবে না, তুমি সেই প্রবলেমের কোন কোন দিক দেখাবে সেটা হচ্ছে তোমার উদ্দেশ্য, সেটা হচ্ছে অবজেক্টিভ। এবং অবজেক্টিভ সবসময় ভীষণ ক্লিয়ার হতে হবে, পরিষ্কার। শিশু এবং শিশু বলে পারলে মেনশন করে দাও 0 থেকে 6 বছর, বৃদ্ধ অ্যাভাব 60, তাদের উপর কি প্রভাব আমি সেটা দেখাতে চাই, একেবারে পরিষ্কার করে বলে দেওয়া। কনসাইজ, উদ্দেশ্য সবসময় 1 কি 2 লাইনের মধ্যে বলা হবে, পরিষ্কার, এবং ইট হ্যাজ টু বি আ স্টেটমেন্ট, কোনো প্রশ্ন চিহ্ন নয়। সেলফ এক্সপ্লেনেটরি, তুমি যে ভাষা ব্যবহার করবে সেই ভাষাটা যেন সবাই পড়ে বুঝতে পারে, নিজে নিজেই যেন তারা বুঝতে পারে, কারণ তুমি সবসময় থাকবে না পাশে বসে বুঝিয়ে দেওয়ার জন্য, তো লেখাটা এত সুন্দর হবে। এবং ইউনিক অ্যান্ড ফিজিবল, সেটা সবার থেকে আলাদা হতে হবে, যেটা নিয়ে কেউ কাজ করেনি এরকম হতে ভালো। এবং ফিজিবল, যেটা নিয়ে সত্যি কাজ করা যায়, সত্যি কাজ করা যায় এমন বিষয় নিয়েই কাজ করতে হবে। তুমি এমন কোনো বিষয় বলতে পারো না যে আমরা ওটা নিয়ে কাজ করতে চাই। যেরকম আমাদের মাস্টার ডিগ্রিতে আমরা জিওমরফোলজিতে পড়তাম জিওমরফোলজি অফ মুন অ্যান্ড মার্স, কিন্তু আমরা কেউ কখনো ভাবিনি
যে ঠিক আছে আমি একটু মার্সের ল্যান্ডফর্ম চেঞ্জ নিয়ে কিছু কাজ করব, কারণ কি ফিজিবল নয়, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি ভাবতেই পারি যে আমি মার্সের একটা বিষয় নিয়ে কাজ করব, কিন্তু কেন করব না? কারণ আমি জানি না আমার পক্ষে সে সামর্থ্য নেই, সেটা ফিজিবল নয়। সেটাও দেখতে হবে যে তোমার কাজটা কি আদৌ করা যায় নাকি করা যায় না। আচ্ছা, কি করে আমরা অবজেক্টিভ বিল্ড করব? প্রথমত ভীষণ ফোকাস থাকবে, খুব ছোট্ট বিষয় হবে, পরিষ্কার করে যেন বলা থাকে যে তুমি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাও, এবং সেটা একটা যেন সীমা থাকে। তুমি যদি বলো আমি কলকাতার যে কোনো মানুষের উপর তার প্রভাব কি বায়ু দূষণে সেটা স্টাডি করবো, তখন আমরা বলবো তুমি একটুখানি বাবা স্পেসিফিক করে বলো। যে কোনো মানুষের উপর তো সবার উপর তো সমান প্রভাব নয়। তুমি একটা এজ ক্যাটাগরি করো, বয়সের কতগুলো শ্রেণী বিভাগ করে দেখাও, অবজেক্টিভের মধ্যে সেটা পরিষ্কার করে বলো। সমগ্র কলকাতাবাসী, তুমি যদি এরকম কোনো ওয়ার্ড ইউজ করো যে এন্টায়ার পপুলেশন অফ কলকাতা, ব্যাপারটা অবসকিওর হয়ে গেল, কেউ ভালো চোখে নেবে না। তবে আবার কি পরিষ্কার হলো না, কারণ সবার উপর তো বায়ু দূষণের প্রভাব একরকম নয়। তুমি ঠিক কাদের উপর কাজ করতে চাইছো এটা একটু বলো। এবং এমন বিষয় নিয়ে কাজ করতে হবে যার সম্বন্ধে তথ্য পাওয়া যায়। এই যে বললাম যে আমি মঙ্গলের ভূমিরূপ নিয়ে কাজ করতে চাই, কাজ করবো না কেন? কারণ আমি জানি তথ্য অপ্রতুল, ডেটা ইজ ভেরি লিমিটেড, আনলিমিটেড ডেটা নেই তো। এবং আমি যদি তথ্যই না পাই, আমি যদি ইনফরমেশনই না জোগাড় করতে পারি, কিসের ভিত্তিতে রিসার্চ করবো বলো? এবং জানবে এই অবজেক্টিভের দ্বারাই কিন্তু প্রত্যেকটা রিসার্চ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ধরো আমরা বলছি যে ও এই তিনজন মানুষ প্যাডি কাল্টিভেশন অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে কাজ করছে, পশ্চিমবঙ্গে ধান চাষ, এটাই তাদের বিষয়। আমরা অনেক সময় বলে দিই এই সবাই ধান চাষ নিয়ে কাজ করছে, একই বিষয় নিয়ে কাজ করছে। মোটেও না। দেখো একজন হয়তো কাজ করছে যে মৃত্তিকার রাসায়নিক যে চরিত্র, কেমিক্যাল প্রপার্টি, সেটা কি করে ধান চাষকে এফেক্ট করে। আরেকজন হয়তো কাজ করছে যে আমাদের যে বর্ষা, এই যে বৃষ্টিপাত, সেটা কখনো হচ্ছে কখনো হচ্ছে না, সেটা ভীষণ ইরাটিক, আনপ্রেডিক্টেবল, সেটা কি করে ধান চাষকে প্রভাবিত করছে। আরেকজন রিসার্চার হয়তো চেয়ে দেখছে যে বাজারে ধানের যে দামের ওঠা পড়া, সেটা কি করে ধান চাষকে এফেক্ট করছে। তাহলে এবার বলো তারা কি সত্যি একই বিষয় নিয়ে কাজ করছে? এই যে আমরা অনেক সময় বলে দিই ও আচ্ছা সবাই ধান চাষ নিয়ে কাজ করছে, না, এক্স্যাক্টলি তারা সবাই এক বিষয় নিয়ে কাজ করছে না। কোথায় আলাদা? তাদের অবজেক্টিভ গুলো আলাদা। এটা সত্যি কথা যে তারা সবাই ধান চাষ, পশ্চিমবঙ্গের ধান চাষ নিয়েই কাজ করছে, কোনো ভুল নেই। কিন্তু আমরা যদি বলি যে তার মানে তিনটে রিসার্চই এক, ভীষণ ভুল কথা। কারণ তিনটে রিসার্চ যে আলাদা সেটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে তাদের অবজেক্টিভ গুলো কি কি। অবজেক্টিভ গুলো কিন্তু আলাদা, তাই রিসার্চ গুলো আলাদা। এবার আসি হাইপোথিসিস। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে জানবে এবং বুঝবে। যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, যখন আমরা কোনো একটা রিসার্চ করতে শুরু করি, তখন আমাদের মনের মধ্যে কিছু কিছু সম্পর্ক আমরা তৈরি করে নিই, কিছু কিছু স্টেটমেন্ট তৈরি করে নিই, প্রি কনসিভড, আমাদের যে নিজস্ব ধারণা চিন্তা ভাবনা দিয়ে কিছু কিছু স্টেটমেন্ট আমরা মনের মধ্যে তৈরি করে নিই। সেটাকে বলে হাইপোথিসিস, মানে আগে থেকে আমরা ধারণা করে নিই। যেমন ধরো যে এই যে ধান চাষ নিয়ে যে আলোচনা করছে, সে আগে একটা ধারণা করলো যে যে বছর বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 25% কম হয়, ভেরিয়েবিলিটি 25% বেশি হয়ে যায়, সে বছর ধান উৎপাদন ব্যাহত হয়। অর্থাৎ বৃষ্টিপাত একটা নির্দিষ্ট মাত্রার থেকে কম হলে ধান উৎপাদন ব্যাহত হবে। এটা সে মনে মনে সে যখন রিসার্চ শুরু করছে তখন সে এই ধারণাটা মনে মনে করে নিচ্ছে যে যে বছর বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 25% কম হবে সে বছর ধানের উৎপাদন ব্যাহত হবে। এটাকে বলে হাইপোথিসিস, কারণ এটা তার ধারণা, সে একটা ধারণা করে নিল, এটাকে বলছে হাইপোথিসিস। এবং এবার সে রিসার্চ মাধ্যমে কি করবে বলতো,
এই যে তার ধারণা সেটা ঠিক নাকি ভুল সেটাকে সে প্রমাণ করবে, এটাই হচ্ছে তার রিসার্চ। এটাই তার রিসার্চ, যে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 25% কম হলে ধান উৎপাদন ব্যাহত হয়, যদি সেটা না হয় তাহলে ধান উৎপাদন ব্যাহত হয় না। এটা সে এবার প্রমাণ করবে, এই হাইপোথিসিস, এবং সে সেটাকে প্রমাণ করবে যে তার যে ধারণা সেটা ঠিক না ভুল। এবার প্রমাণ করার জন্য সে ফিল্ডে যাবে, সে বৃষ্টিপাতের ডেটা জোগাড় করবে, ধান উৎপাদনের ডেটা জোগাড় করবে, সেগুলোকে স্ট্যাটিস্টিক্যালি সে ইনফারেন্স ড্র করবে, সে রিগ্রেশন বলো, কোরিলেশন বলো, আজকে সে কম্পোনেন্ট অ্যানালাইসিস বলো, বিভিন্ন রকম টেকনিক আছে, নামগুলো শুনে ভয় পেও না, তোমরাও সব শিখবে পারবে। হ্যাঁ, সে পিসিএ করবে, সে ফ্যাক্টর অ্যানালাইসিস করবে, নানান রকম প্রসেস সে করবে, করে প্রমাণ করবে সে ঠিক ভেবেছে না ভুল ভেবেছে। এবং হতেই পারে যে সে পুরো রিসার্চ করে বুঝলো যে না, 25% কম হলেই ধান উৎপাদন ব্যাহত হয় না, আসলে ওটা 30% কম হতে হয়, তবে ধান উৎপাদন ব্যাহত হয়, নতুবা ধান উৎপাদন যেরকম থাকে সেরকমই চলে স্বাভাবিক। হতেই পারে, সে ভুলও হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, কারণ সে নতুন তথ্য জানতে পারলো এবং সবাইকে সে জানাতে পারলো। তার মানে হাইপোথিসিস শেষে ঠিকও প্রমাণ হতে পারে বা ভুলও প্রমাণ হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। ভুল প্রমাণ হলেও নতুন একটা কিছু জানবে, আর যদি ঠিক প্রমাণ হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, তাহলে সেটা এস্টাবলিশ হলো, বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো যে হ্যাঁ 25% বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 25% কম বৃষ্টিপাত হলে ধান উৎপাদন ব্যাহত হয়। হলো। একটা ভালো হাইপোথিসিস ফর্ম করতে গেলে কি কি করতে হবে? একই, ভাষা ভীষণ পরিষ্কার হতে হবে, তুমি যা বলছো সেটা পরিষ্কার হতে হবে, এমন হাইপোথিসিস করতে হবে যেটাকে টেস্ট করা যায়, বাস্তবে বাস্তবে পরীক্ষা করা যায় না এরকম হাইপোথিসিস করলে হবে না। পরীক্ষা না করতে পারলে আমি জানবো কি করে যে তুমি যেটা বলছো সেটা ঠিক কি ভুল? এটা করতে হবে। হাইপোথিসিসের মধ্যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল খুব পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারো এই যে বৃষ্টিপাত আর ধান উৎপাদন কোনটা স্বাধীন আর কোনটা নির্ভরশীল, কোনটা কার উপর নির্ভরশীল? স্যার ধান উৎপাদন বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, হ্যাঁ, আর বৃষ্টিপাত তার মানে বৃষ্টিপাত স্বাধীন আর ধান উৎপাদন বাহ, নির্ভরশীল। একদম ঠিক। তার মানে বৃষ্টিপাতটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন। বৃষ্টিপাত বৃষ্টিপাতের মতো হবে, কোনো নির্ভরশীলতা নেই। আরেকটা হচ্ছে নির্ভরশীল, অর্থাৎ ধান উৎপাদনটা কিসের উপর নির্ভর করে? বৃষ্টিপাতের উপর। এটাকে যদি আমি গ্রাফে দেখাই, এক্স অক্ষ মানে নিচের দিকে যে হরাইজন্টাল যে অক্ষটা থাকে সেখানে হবে বৃষ্টিপাত, এবং উল্লম্ব অক্ষ ওয়াই অ্যাক্সিসে থাকবে ধান উৎপাদন। ওকে, হাইপোথিসিস দেখো, আমি যে হাইপোথিসিসটা বললাম সেখানে কিন্তু পরিষ্কার দুটো ভেরিয়েবল বোঝা যাচ্ছিল, যে একটা বৃষ্টিপাত একটা ধান উৎপাদন, পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইটা যেন বোঝা যায়। তোমরা একটু মিউট করবে প্লিজ, কারোর বোধহয় অডিওটা অন আছে। লাবণী মিউট করো। তো এখানে কিন্তু দেখো এই হাইপোথিসিসের মধ্যে আমরা কি সুন্দর করে বুঝতে পারলাম যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা যেন পরিষ্কার করে বোঝা যায় যে তুমি ঠিক কি কি বিষয় নিয়ে কাজ করতে চলেছো, সেটা যেন পরিষ্কার বোঝা যায়। তোমার টপিক এবং তোমার ফোকাস কোথায়, এখানে পরিষ্কার বোঝা যায় তোমার ফোকাস কোথায়। তোমার ফোকাস হচ্ছে বৃষ্টিপাত নামক একটা উপাদানের উপর, সেটা কি করে ধান উৎপাদনকে প্রভাবিত করছে, তুমি পরিষ্কার সেটা বুঝতে পারছো। এবার বলছে ট্রাই টু রাইট দ্য হাইপোথিসিস ইন ইফ দেন, যদি তাহলে, এইভাবে হাইপোথিসিস লিখতে হয়, যার মধ্যে একটা যদি থাকবে। যদি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 25% কম হয় তাহলে ধান উৎপাদন ব্যাহত হয়। যদি তাহলে, যখনই হাইপোথিসিস ফর্ম করবে ইংলিশে যদি করো তাহলে বলবে ইফ, ইফ দ্য রেইনফল ডিক্রিজেস, ইফ দ্য রেইনফল গোজ ডাউন below 25% of the normal or the average rainfall, then the paddy cultivation, the production of the paddy is that got hampered. ওকে, সেরকম ভাবে আমরা বলতে পারি, মানে যদি তাহলে এইভাবে বলতে হয়। যদি তাহলে দিয়ে তুমি যদি হাইপোথিসিস বিল্ড করো তাহলে কিন্তু তোমার যে দুটো চলরাশি তুমি নিচ্ছ, একটা স্বাধীন একটা নির্ভরশীল, সেই দুটো ভেরিয়েবল ভীষণ পরিষ্কার করে বোঝা যায়, খুব সুন্দর করে বোঝা যায়। এবং তুমি যখন কাজটা করছো তোমার প্রমাণ করতে সুবিধা হবে, তোমার টেস্ট করতে সুবিধা হবে, কারণ তুমি পরিষ্কার করে বলে দিয়েছো তোমার রাশি কোন দুটো নিয়ে তুমি কাজ করছো, কোন দুটো ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করছো, তুমি কি প্রমাণ করতে চাইছো। এবং হাইপোথিসিস টেস্ট করতে হয়, রিয়েলিটি চেক। শুধু তো হাইপোথিসিস বললেই হবে না যে আচ্ছা আমি হাইপোথিসিস করেছি,
দুরকম ভাবে চেক হয়। একটা হচ্ছে তুমি একদম ফিল্ডে গিয়ে আমাকে দেখালে যে দেখুন স্যার এবছর এত কম বৃষ্টিপাত হয়েছে, দেখুন স্যার আপনি মাঠে গিয়ে দেখুন কোথাও ঠিক মতো ধান গম কিছুই উৎপাদন হয়নি, কারণ এবছর স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে। বা তুমি আমাকে দেখালে স্যার দেখুন বন্যা পরিস্থিতি হলেও কিন্তু ভীষণভাবে ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমাকে একদম মানে ফিল্ডে নিয়ে গিয়ে, জিওগ্রাফির ক্ষেত্রে এটা সম্ভব যে ফিল্ডে নিয়ে গিয়ে তুমি হাইপোথিসিস টেস্ট করতে পারো যে হ্যাঁ স্যার আমি যেটা বলেছিলাম দেখুন স্যার আমি একদম আপনাকে মাঠে নিয়ে এসেছি, আপনি মিলিয়ে নিন যে ধান উৎপাদন ব্যাহত হয়েছে কি হয়নি। অথবা আমি যে বললাম স্ট্যাটিস্টিক্যাল অনেকগুলো মেথড আছে যেখানে আমরা ঘরে বসে শুধুমাত্র ডেটাগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা হাইপোথিসিস টেস্ট করতে পারি। হাইপোথিসিস টেস্টিং এর অনেক মেথড আছে এবং মানে আমি আজকে যেহেতু আমার তিনটে বিষয় আমি খুব ডিটেইলে যাব না, কারণ এটাকে আলাদা করে স্ট্যাটিস্টিক্যাল মেথড হিসেবে আলাদা করেই পড়ানো যায়। হাইপোথিসিস টেস্টিং এর বিভিন্ন মেথড আছে যেখানে আমরা দেখতে পাই যে আমি যে হাইপোথিসিসটা নিয়েছি, যেরকম তোমরা দেখবে টি টেস্ট হয়, এফ টেস্ট হয়, জেড টেস্ট হয়, তোমার যেখানে ডেটার অথেন্টিকেশন টেস্ট করা যায় এবং হাইপোথিসিসও টেস্ট করা যায়। তোমরা শিখবে অনেক কনসেপ্ট আছে, দেয়ার ইজ আ ডিগ্রি অফ ফ্রিডম, কনসেপ্ট অফ ডিগ্রি অফ ফ্রিডম, কনসেপ্ট অফ টি টেস্ট। তো এই জিনিসগুলো কিন্তু করে আমরা অনেক রকম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক, যার মাধ্যমে তুমি যে কথাটা বলছো সেটা সত্যি কিনা, প্রথমত সেটা সত্যি কি মিথ্যে সেটা টেস্ট হবে। এবং স্ট্যাটিস্টিক্স এটা অবধি বলে দিতে পারে কতটা সত্যি। ধরো তুমি 10 বছরের বৃষ্টিপাতের ডেটা নিয়েছো, তুমি এরকম 10 বছরের ডেটা নিয়েছো যখন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 25% কম হয়েছে, এবং 10 বছরের ডেটা আমাকে দেখালে যে স্যার দেখুন এই 10 বছর স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত 25% কম হয়েছে, আর ওই 10 বছরের মধ্যে 4 বছর ধান উৎপাদন ব্যাহত হয়েছে আর 6 বছর কিচ্ছু হয়নি, নর্মাল ছিল, তাহলে কি আমি বলবো তোমার হাইপোথিসিসটা টেস্ট যদি আমি করি স্ট্যাটিস্টিক্যালি, স্ট্যাটিস্টিক্স বলছে যে না ওই 10 বছরের মধ্যে মোটে 4 বছর তোমার ধান উৎপাদন ব্যাহত হয়েছে আর বাকি 6 বছর নর্মাল ছিল, তাহলে কিন্তু আমি বলবো যে না তোমার হাইপোথিসিসটা সম্পূর্ণ মিথ্যে নয়, কিন্তু হাইপোথিসিসটা একেবারে সিগনিফিকেন্ট নয়, বুঝলে? দেখো 10 বছরের মোটে 4 বছর এরকম হয়েছে, তোমার হাইপোথিসিস 10 বছরে 10 বারের মধ্যে 4 বার ঠিক, 6 বারই তো মিলছে না গো, তাহলে তোমার হাইপোথিসিস আমি মিথ্যে বলছি না, হাইপোথিসিস সত্যি, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে দিতে পারে। আবার একজন বলল দেখুন স্যার আমি 10 বছরের ডেটা জোগাড় করেছি যখন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 30% কম হয়েছে এবং ওই 10 বছরের মধ্যে 8 বছরই ধান উৎপাদনও ব্যাহত হয়েছে, তখন আমি বলবো দেখো এর হাইপোথিসিসটাও সত্যি এবং এর হাইপোথিসিসটা অনেক বেশি সিগনিফিকেন্ট, কারণ 10 বারের মধ্যে 8 বারই এর হাইপোথিসিসটা সত্যি প্রমাণ হচ্ছে, আর তোমার হাইপোথিসিস 10 বারের মধ্যে 4 বার ঠিক প্রমাণ হচ্ছে। তাহলে তো আমি ওর হাইপোথিসিসটাই নেব, আমি ওর রেজাল্টটাকে ঠিক বলবো যে সত্যি সত্যি বৃষ্টিপাত 30%-এরও কম হলে তখন ধান উৎপাদন ব্যাহত হয়, কারণ 10 বারের মধ্যে 8 বারই এটা ঠিক দেখা গেছে, আর তোমারটা 10 বারের মধ্যে 4 বার ঠিক হয়েছে। ব্যাপারটা বুঝে দেখো, হাইপোথিসিস কিন্তু দুজনের কারোরই মিথ্যে নয়, ফলস নয়, দুজনেরই ট্রু, কিন্তু কতটা সত্যি, সিগনিফিকেন্ট কতটা, সেটা দেখতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। কারণ ফিল্ড তোমাকে সত্যি মিথ্যে বলে দিতে পারে, তুমি একবার ফিল্ডে যাবে গিয়ে আমাকে 1 বছর তুমি দেখিয়ে দিলে, পরের বছর তারপরের বছর তারপরের বছর সবসময় সম্ভব না, সেজন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইউজ করতে হবে। কারণ স্ট্যাটিস্টিক্স আমাকে বলে দেবে ওটার সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স, তোমরা তোমাদের স্ট্যাটিস্টিক্সে তোমরা শুনে থাকবে লেভেল অফ সিগনিফিকেন্স বলে একটা কথা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই তোমরা হাইপোথিসিস টেস্ট করবে, যখনই তোমরা রিসার্চের ক্ষেত্রে যাবে, জানবে লেভেল অফ সিগনিফিকেন্সই হচ্ছে শেষ কথা। আমরা স্ট্যাটিস্টিক্সে বলি যে লেভেল অফ সিগনিফিকেন্স কত, 100 বারে 95 বার ঠিক হয়েছে না 99 বার ঠিক হয়েছে, মানে লেভেল অফ সিগনিফিকেন্স কি 0.05 নাকি 0.01, খুব ইম্পর্টেন্ট। মানে 10 বারের মধ্যে তোমারটা 8 বার ঠিক আর আরেকজনেরটা 4 বার ঠিক, দুজনেই সত্যি কিন্তু দুজনের সমান নয়, এটা আমাদের ভীষণভাবে বুঝতে হবে। এই রিয়েলিটি চেকটা খুব দরকার। কি করে টেস্ট করব? আমরা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। ফার্স্ট স্টেপ টু অ্যানালাইজ দ্য স্টেট অফ টু হাইপোথিসিস, অনলি ওয়ান ক্যান বি রাইট। সবসময় মনে রাখবে তুমি যখন হাইপোথিসিস টেস্ট করছো তোমার একটা হাইপোথিসিস ঠিক হতে পারে,
মানে ধরো তুমি বললে যে 25% কম বৃষ্টিপাত হলে ধান উৎপাদন ব্যাহত হয়, না হলে হয় না। তার মানে হাইপোথিসিস দুটো পার্ট, কম হলে ধান উৎপাদন ব্যাহত হয়, বেশি হলে ব্যাহত হয় না। দুটো একসঙ্গে সত্যি হতে পারে না, যে কোনো একটা সত্যি হবে, একটা সত্যি হলে আরেকটা মিথ্যা হবে। দ্য নেক্সট স্টেপ টু ফর্মুলা ইজ আ প্ল্যান। তুমি এবার ডেটা তোমাকে সংগ্রহ করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস তুমি করবে, কিন্তু তোমাকে ডেটা থাকতে হবে, সেটা তোমাকে করতে হবে। এবং অনেক সময় তোমাকে ফিজিক্যালি গিয়ে দেখতে হতে পারে, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এবং শেষকালে তোমার হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড, দুটোর যে কোনো একটা হবে। হয় তুমি বলবে আমার হাইপোথিসিসটা ঠিক, তার মানে আমি বলবো আচ্ছা তোমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর নয়তো বলবো না তোমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড নয়। তার জন্য আমরা নাল হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিস করি। নাল মানে না। আমরা বলে নিই, আমরা সুবিধের জন্য করি কি, আমরা প্রথমে বলে নিই যে বৃষ্টিপাত আর ধান উৎপাদনের মধ্যে কোনো সম্পর্কই নেই। তারপর আমরা রিসার্চ করতে 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 কি না, বৃষ্টিপাত আর ধান উৎপাদনের মধ্যে বেশ সম্পর্ক আছে। তখন আমরা কি বলি যে আমার যে নাল হাইপোথিসিস ছিল, অর্থাৎ আমি যে প্রথমে শুরুতে বলে নিয়েছিলাম যে আমার বৃষ্টিপাত আর ধান উৎপাদনের কোনো সম্পর্ক নেই, সেটা ভুল। বরং আমি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আর ধান উৎপাদন অনেকটা ডাইরেক্টলি কোরিলেটেড, মানে বৃষ্টিপাত বাড়লে ধান উৎপাদন বাড়ে, বৃষ্টিপাত কমলে ধান উৎপাদনের পরিমাণও খানিকটা কম হয়। ডাইরেক্টলি রিলেটেড, নট ইনভার্সলি রিলেটেড, ডাইরেক্টলি রিলেটেড। তো সেজন্য আমরা অনেক সময় নাল হাইপোথিসিস করি। নাল হাইপোথিসিস মানে তোমার যে দুটো ভেরিয়েবল অর্থাৎ বৃষ্টিপাত এবং ধান উৎপাদন, সে দুটোকে তুমি আগে না বলে নিলে যে না কোনো সম্পর্ক নেই, আমি মানি না কোনো সম্পর্ক আছে। তারপর তুমি আস্তে আস্তে রিসার্চ করতে করতে দেখলে না সম্পর্ক আছে, তখন তুমি বলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এভাবে আমরা করে থাকি। এবং এই হাইপোথিসিস টেস্টিং ভীষণ ভাবে দরকার। তোমরা এতক্ষণ বুঝে গেছো, এইটার আলাদা করে ব্যাখ্যা করে বলার কিছু নেই যে সত্যি সত্যি হাইপোথিসিস ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তুমি যে একটা তথ্য দিচ্ছ, তুমি যে একটা স্টেটমেন্ট বললে, সেটাকে তুমি প্রমাণ করবে না। প্রমাণ না করলে কি করে হবে? তোমাকে তো প্রমাণ করতে হবে তো, যে হ্যাঁ আমি প্রমাণ করে দেখালাম যে দেখো এই আমার হাইপোথিসিস এবং এটা ঠিক। এটাকে প্রমাণ করাটা ভীষণ দরকার। না প্রমাণ করতে পারলে তো হবে না। তাহলে তো সেরকম আমি বলবো আচ্ছা তার মানে তোমার মনে হয় এটা, তাহলে তো সেই একই কথা হয়ে গেল যে আমার ধারণা, আমার মনে হওয়া। কিন্তু আমি প্রথমেই বলেছি আমাদের রিসার্চে যখন কথা বলবো তখন আমাদের বলতে হবে এটা হয়, এটা হয় না, এবং তার জন্য তোমাকে প্রমাণ দেখাতে হবে। এবং হাইপোথিসিস টেস্টিং এর যে রেজাল্ট, সেটাই হচ্ছে সেই প্রমাণটা, যে স্যার আমি স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করে দেখিয়েছি বৃষ্টিপাত এবং ধান উৎপাদনের মধ্যে সম্পর্ক। সেটা প্রমাণ করে দেখাতে হবে, তখনই সবাই সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। এবং তুমি যে হাইপোথিসিস টেস্ট না করে বলো যে আমার মনে হয়, তাহলে আমি বা তোমাদের কোনো ম্যাডাম বা যে কেউ বা তোমার বন্ধু বান্ধব যে কেউ উঠে বলতে পারে যে আমি মানি না, তোমার এই রিসার্চের রেজাল্ট আমি মানি না। প্রমাণ কোথায়? তুমি যে ভুলভাল বলছো না, তুমি যে নিজের মন গড়া কথা বলছো না, তার প্রমাণ কোথায়? সেটা তো হবে না। কিন্তু যখনই তুমি স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করে দিলে, কারণ ওটা নিউ নাম্বারস, তারা তো তোমার তো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনটা ভুল রেজাল্ট দিতে পারে না, তখন কিন্তু তারা সবাই অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। ফলে তুমি যে হাইপোথিসিস টেস্টিং না করো, জাস্ট শুধু বিল্ড আপ করে ছেড়ে দাও, তোমার যে রিসার্চের রেজাল্ট সেটা সর্বজনগ্রাহ্য হবে না। সেটা যখন তখন যে কেউ সেটাকে চ্যালেঞ্জ করতে পারে বা ভুল বলে দাবি করতে পারে। এই জন্যই যখনই আমরা রিসার্চ করব, তখন হাইপোথিসিস বিল্ডিং এবং তাকে প্রমাণ করা স্ট্যাটিস্টিক্যালি এবং এমপেরিক্যালি অন দ্য ফিল্ড ইফ পসিবল, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সবসময় পসিবল, সেটাকে প্রমাণ করে দেখানোটা ভীষণ ভীষণ দরকার। তখনই কিন্তু তোমার যে তুমি যে সত্যিটা প্রতিষ্ঠা করতে চাইছো তোমার গবেষণায় বা রিসার্চে, সেটা তখনই একেবারে একেবারে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে। বেশ, তবে আজ এটুকু এই পর্যন্তই বললাম। ঠিক আছে। থ্যাংক ইউ সুপ্রতিম। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটা সমৃদ্ধ হয়েছি আজকের ক্লাস থেকে, একদম সত্যি বলছি। কারণ আমরা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট রিসার্চ নিয়ে আমরা খুব বেশি জানতাম না। আমরা অনেক পরে গিয়ে এই ধারণাগুলো লাভ করেছি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেছি। তো স্টুডেন্টদের জন্য এটা একটা খুব অপরচুনিটি যে ওরা আগে থেকেই এই বিষয়টি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাচ্ছে মাস্টার ডিগ্রিতে ওঠার আগেই। স্টুডেন্টদের জন্য বিষয়টি অনেকটা নতুন ছিল, তো আমরা জাস্ট ওদের জন্যই এই ক্লাসটা অ্যারেঞ্জ করা, যে ওরা যাতে একটা প্রাথমিক ধারণা রিসার্চ সম্পর্কে পেয়ে থাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট
এবং কৃষ্ণনগর ওমেন্স কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আমি একটু স্টুডেন্টদের ফিডব্যাক নিতে চাই। ওরা তো ওরা প্রথম কিছু বলুক। একটা মানে রিসার্চের উপর ক্লাস করলো, ওদের কেমন লাগছে? দু একজন একটু ভলান্টিয়ার করবে তোমরা? দু একজন একটু ভলান্টিয়ার করো। হ্যাঁ ম্যাম, ভিডিও অন করতে পারো। ঠিক আছে। তোমরা একটু বলো, তাহলে আমি বুঝবো তোমাদের কেমন লাগলো। আমার হ্যাঁ ভালো স্যার, লাগবে। খুব ভালো লাগলো আপনার ক্লাসটা করে। আমরা সত্যি খুব সমৃদ্ধ হতে পেরেছি আজকে এই ক্লাসটা দিয়ে। এবং রিসার্চটা যেহেতু একদমই আমাদের জন্য নতুন ছিল, আমি শুনেছি যে আগে এটা পরবর্তীতে যখন আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর রিসার্চ নিয়ে পড়া হতো, তো এখন আমাদের যেহেতু আমরা রিসার্চটা শিখে যেতে পারি, সেজন্য এখন আমাদের এটা সাবজেক্ট দেওয়া হয়েছে। এবং আপনি সত্যি খুব ভালো করে বোঝালেন আমাদের বিষয়টা, এবং আমি সত্যি অনেকটা সমৃদ্ধ হচ্ছি। থ্যাংক ইউ স্যার, এন্ড থ্যাংক ইউ ম্যাম আমাদের জন্য আরেকটা ওয়ার্কশপ প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আর কেউ একজন একটু কিছু বলবে? কেউ একজন, কেমন লেগেছে তোমাদের, বা তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমাদের জন্যই এটা অ্যারেঞ্জ করা। বিষয়টি কেমন লেগেছে তোমাদের সেটা একটু স্যারকে জানাও, আমাকেও জানাও। অবশ্যই। বলো অদিতি, বলো। ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের জন্য ওয়ার্কশপ করার জন্য। আমরা এটা সম্পর্কে কিছুই জানতাম না, খুব ভালো মতো এবং অনেক কিছু জানতে পেরেছি যেগুলো জানার ইচ্ছাও ছিল, এবং আমাদের এগুলো অনেক কাজেও লাগবে ভবিষ্যতে। সেজন্য খুব ধন্যবাদ আপনাকে, এবং স্যারকেও খুব ধন্যবাদ। স্যার আমাদের এত ভালো করে, এত সুন্দর করে বুঝিয়েছেন যে এই জিনিসগুলো। সত্যি তাই। তার কারণ হচ্ছে এই বিষয়টি যেহেতু নতুন, তাই ওদের মতো করে, ওরা হয়তো বই থেকে পড়বে, কিন্তু ওদের মতো করে বোঝানোটা খুব দরকার ছিল, যাতে প্রথমেই একটা রিসার্চ এমন একটা বিষয় যেটা হয়তো এখন কাজে লাগবে না, ভীষণ একটা অ্যাপ্লাইড দিক রয়েছে এটার, সেরকম একটা বিষয় সম্পর্কে যদি প্রাথমিক ধারণাটা স্পষ্ট না হয়, তাহলে একটা ধোঁয়াশা থেকে গেলে ওদের পক্ষে সেটা ঠিক হবে না। তো সেই জন্যই আজকের এই ক্লাস। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এত লাইভলি এবং এত ইজিলি বিষয়টাকে ওদের কাছে উপস্থাপন করার জন্য। এবং আমি আশা রাখবো যে আমাদের ডিপার্টমেন্ট ভবিষ্যতেও এরকম মানে কোলাবোরেটিভ কাজ করে থাকবে। এবং যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের কাছে একটা নতুন দিক খুলে দিয়েছে, যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আমরা এই ধরনের মানে লেকচারস আমরা শুনতে পারি, অন্যদেরকে খুব সুবিধা। হ্যাঁ, তো সেই জন্য এরকম কিন্তু চলতেই থাকবে। একদম, অবশ্যই আমরা তোমাকে পাবো। অবশ্যই অবশ্যই, যে কোনো সময়। নিশ্চয়ই, আমার খুব ভালো লাগে। বেশ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের এই ইনভাইটেড লেকচার এখানে শেষ হচ্ছে। আমরা আশা রাখবো ভবিষ্যতেও আমরা এরকম লেকচার সিরিজ আমরা করবো, এবং সেখানেও তোমরা প্রত্যেকে উপস্থিত থাকবে। ধন্যবাদ। ভালো থাকবে সবাই।